জি স্যার, প্লিজ কন্টিনিউ। ভাই শুরু করছেন? লাইভ শুরু হয়েছে? স্যার প্লিজ কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সিনাপস ফ্যামিলির 5th ইয়ার বেলি লাভ ব্যাচের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অলরেডি অনেকে জয়েন করেছো তোমরা 5th ইয়ারে। তো তোমাদের অভিনন্দন এবং শুভকামনা। আমাদের সাথে তোমাদের এই নতুন জার্নি আশা করি অনেকদিন স্থায়ী হবে। তো আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমাদের যেই কোর্সটা, সেই কোর্সটা সম্পর্কে তোমাদেরকে জানানো এবং তোমাদের যদি কথা থাকে সেই সব বিষয়ে পর্যালোচনা করা। তো আমাদের সাথে আজকে মেহমান হিসেবে থাকছেন ডাক্তার রাশেদুল আজম খান সজীব ভাই, মেডিসিন FCPS পার্ট 1 করা। সাথে সাথে তোমাদের মেন্টর হিসেবে যারা থাকবেন তারাও আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এনায়েতুল্লাহ নাজিম ভাই, FCPS জেনারেল সার্জারি, MS অর্থো সার্জারি নিটোর। আমাদের সাথে আরো আছেন ডাক্তার মুক্তারুল ইসলাম পলাশ ভাই, FCPS জেনারেল সার্জারি, MS অর্থো সার্জারি, ফেজ বি নিটোর এবং MRCS পার্ট 1। এছাড়া আমাদের সিনাপস ফ্যামিলির সকলের অভিভাবক ডাক্তার সাইদ ভাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো রমজান মাস সময় অনেক সংক্ষিপ্ত, আমি কথা বেশি বাড়াবো না, যেহেতু আমি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আছি ডাক্তার খন্দকার এনামুল নাইম শাওন, MS রেসিডেন্ট ENT, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হবে, অনেক কথা হবে। এছাড়াও আমরা প্রায় আপনাদের সাথে ছোট ছোট সেশন করার চেষ্টা করব, ডিসকাশনের চেষ্টা করব। আমি আজকে কথা বেশি বাড়াচ্ছি না। আমাদের সাথে রয়েছেন ডাক্তার রাশেদুল আজম খান সজীব ভাই, মেডিসিন। ভাই সুন্দর একটি প্রেজেন্টেশন আছে, পড়াশোনা আসলে কিভাবে গোছানো উচিত, কিভাবে পড়াশোনা করলে 5th ইয়ারের রেজাল্টটা ভালো করা যায় সে বিষয়ে ভাইয়ের একটা সুন্দর প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটার মাধ্যমে আশা করি তোমাদের সামনে কিভাবে রেজাল্ট করা যাবে দুর্ঘটনা ছাড়াই পারফরম্যান্স আমরা এই প্রেজেন্টেশনে পাবা। তো আমি আসসালামু আলাইকুম ভাই। সজীব ভাই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ভাইয়া আপনি শুরু করেন তাহলে। আচ্ছা আচ্ছা, আমি তো ওদের জন্য একটাই দেখতাম, স্লাইড শেয়ার করতাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আপনি শুরু করেন। আচ্ছা, আমাকে একটু কোহোস্ট করতে হবে, কোহোস্ট না করলে আমি শেয়ার করতে পারবো না। জি সজীব ভাই হ্যাঁ, আপনি একটু কোহোস্ট করে দেন। শিশির ভাই জি স্যার, করা হচ্ছে। একটু সজীব ভাইকে কোহোস্ট করে দেন। সজীব ভাইকে করা যাচ্ছে না তো, শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ ভাই করা হয়েছে, আপনি শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে শাওন ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদুল আজম খান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে FCPS পার্ট 1 মেডিসিন আমি আছি এখন, আলহামদুলিল্লাহ। এখন রমজান মাসে আসলে ভাই যেটা বলছে, আমরা খুব অল্প পরিসরে আমরা চেষ্টা করব আপনাদের এর আগে আমরা একটা গাইডলাইন দিয়েছি মেডিসিনের জন্য, কিন্তু সার্জারি একটু আলাদা, প্যাটার্নটাও আলাদা থাকবে। তার জন্য আপনাদের জন্য শুরুতে যেন আপনারা হোঁচট না খান, তার জন্য আমরা চেষ্টা করবো তার একটা গাইডলাইন দেওয়ার। আচ্ছা দেখেন, সার্জারি আপনারা যে
ফার্স্টে আপনাদের কি হওয়া উচিত, পড়াশোনার ম্যাটেরিয়াল কি হওয়া উচিত, এটা আপনাদের ফার্স্টে দেখেন মেডিসিন সার্জারি দুটো আলাদা সাবজেক্ট। এর ভিতরে আপনার সার্জারির ক্ষেত্রে যদি আপনি মেইন বই ধরেন সেটা হচ্ছে বেল অ্যান্ড লাভ। বেল অ্যান্ড লাভের কোনো বিকল্প নাই। এটা সার্জারি আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সে যাই করেন না কেন, তার জন্য আপনাকে বেল অ্যান্ড লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি তার যে একেবারে লেটেস্ট এডিশন আছে সেটা আপনাকে কালেক্ট করতে হবে। বেল অ্যান্ড লাভ আপনার কাছে থাকতেই হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এখন সার্জারিতে আপনি যখন শুরু করবেন ফিফথ ইয়ারে, দেখবেন সার্জারি কিছু ব্রাঞ্চ আপনাদের এক্সামে আসে, বোথ রিটেন এন্ড ভাইবা। তার ক্ষেত্রে ইএনটি এন্ড অপথ্যালমোলজি। ইএনটি এন্ড অপথ্যালমোলজি ক্লাস আসলে পুরাই নতুন, কারণ আপনারা মেডিসিন সার্জারি কিন্তু আপনারা ফিজিওলজি, প্যাথোলজি, হ্যাঁ, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো কিছু কিছু একটা জিনিস টাচে থাকে মেডিসিন সার্জারি। ইএনটি অপথ্যালমোলজি পুরো নতুন একটা টপিক। এর জন্য যে জিনিসটা ফোকাস করা উচিত সেটা হচ্ছে লেকচার। স্যার ম্যাডাম যারা লেকচার নেয় যে যে ইনস্টিটিউটের, মনে করেন যে আপনি ঢাকা মেডিকেল আছেন। আসসালামু আলাইকুম, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে আচ্ছা ভাই। আচ্ছা, ইএনপি অপথ্যালমোলজি পুরোই নতুন, যেহেতু এটা নতুন একটা টপিক, তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে মেইন বইয়ের চেয়ে আপনার লেকচার দিয়ে ইম্পর্টেন্ট। লেকচার হচ্ছে আপনাদের যে টিচার নিবে সেই লেকচারটা আপনাকে ধরতে হবে ইএনটি এন্ড অপথ্যালমোলজির ক্ষেত্রে। এখন সার্জারির ক্ষেত্রে বেল এন্ড লাভ হচ্ছে পুরা বাইবেল অফ দা সার্জারি, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার টেবিলের উপর সবসময় রাখতে হবে। সাথে ইএনটি অপথ্যালমোলজি গেল। এখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি কি মাখনলাল পড়বো, না এস দাস পড়বো, না নরমান ব্রাউন্স পড়বো, এনে হেজিটেশনে থাকি। মোস্ট অফ দি স্টুডেন্ট ফিফথ ইয়ারের ক্ষেত্রে আমরা যা করি, আমরা হচ্ছে সবগুলা বই কিনি। আমরা 3টা বই কিনি, লাস্টে কি হয়, লাস্টে হ্যাপাজার্টলি একটা পড়া শুরু করি, হার্নিয়া 3টা জিনিস থেকেই পড়ার চেষ্টা করি, লাস্টে ওই একটা টপিকই পড়া হয়। এটা শেষ পর্যন্ত আমাদের যায় না, অর্থাৎ একটা গাইডলাইনের অভাব। এর জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনার মাখনলাল বেশ ধরবেন, মাখনলালটাকে মেইন ধরবেন। মাখনলালের সাথে সাথে এস দাসটায় আপনি রিডিং দিতে পারেন। মাখনলালে একটা সুবিধা হচ্ছে লাইক আপনি মনে করেন যে ডেভিডসনের যেরকম, আপনার ডেভিডসনের মেডিসিনে যদি আপনি ম্যাকলয়েড পড়েন সাথে সাথে আব্দুল্লাহ স্যারের একটা শর্ট কেস বই পড়তে হয়, কিন্তু মাখনলালের ক্ষেত্রে আপনি পড়লে এটা সব কভার হয়ে যাবে, এটা গ্যারান্টেড। অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে আলাদা আলাদা কয়েকটা বই পড়তে হয় আপনাকে শর্ট কেস লং কেস সাজানোর জন্য, কিন্তু আপনি সার্জারির ক্ষেত্রে আপনি যদি মাখনলালকে বেস্ট ধরেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার শর্ট কেস লং কেস মোটামুটি কভার হয়ে যাবে। কিন্তু লং কেসের জন্য আর শর্ট কেসের জন্য যে আপনার বেসিক নলেজ, সেটা কিন্তু আপনাকে বেলিয়ান লাভ থেকে নিয়ে আসতে হবে, বেলিয়ান লাভ থেকে নিয়ে আসতে হবে। কিন্তু মাখনলালে কোশ্চেন প্যাটার্ন আছে, আপনি এখানে কোশ্চেনারি দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্যার কি টাইপের কোশ্চেন ধরে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু ফর বেসিক বিল্ড আপের জন্য আপনাকে যেতে হবে গো ফর বেলিয়ান লাভ। আচ্ছা, অনলাইন ভিডিও, সেমিনার অন ইউটিউব সেম। আমার কথা হচ্ছে আপনারা যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা অনেক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই নলেজ গেইন করতে পারি অনলাইন ভিডিও থেকে, সেমিনার থেকে, সেগুলো আপনারা কালেক্ট করবেন। আর গাইড বই অবশ্যই লাগবে, গাইড বই ছাড়া কিন্তু আমরা বলতেছি না যে আপনার গাইড বই দরকার নেই, গাইড বই এটা একটা হেল্পফুল একটা হ্যান্ড, এটা আপনাকে দরকার। কিন্তু গাইড বই কখন পড়বেন? এট ফার্স্ট ইউ গো ফর বেলিয়ান লাভ, এট ফার্স্ট ইউ গো ফর মাখনলাল, এন্ড আমাদের যে ভাইরা গাইডলাইন দিবে সেভাবে আপনি যান, দেন আপনি গাইড বই যান, আপনি কোশ্চেন গুলো দেখেন, কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন যে 2019 সালে কি টাইপের কোশ্চেন আসে, 2020 সালে কি টাইপের কোশ্চেন আসে, এটা ইম্পর্টেন্ট। তার জন্য আপনাকে যে কোথায় যেতে হবে, গাইড বই যেতে হবে। কিন্তু এট ফার্স্টে যদি আপনি গাইড বই যান তখন কিন্তু আপনি মেইন বই পড়তে পারবেন না। মেইন বইয়ের যখন আগ্রহ হারিয়ে ফেলবেন তখন আপনাকে মানে আপনার ক্যারিয়ারটা কলাপস করবে, আপনার ক্যারিয়ার টোটাল কলাপস করবে। ফিফথ ইয়ার দেখা যাচ্ছে যে ফিফথ ইয়ারের যে পড়াটা, এটাতে যদি আপনার বেসিক যদি দুর্বল হয় তখন পোস্ট গ্রাজুয়েশনে জিনিসটা খুব কঠিন হবে। যাই হোক, তাহলে আমরা গাইড বই পড়বো কখন, শেষের দিকে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে 2টা পেপার থাকে, একটা পেপার অন যেটা থাকে এটা প্রফ, তাহলে ইউ হ্যাভ টু নলেজ অ্যাবাউট প্রফের ক্ষেত্রে 2টা পেপারের ক্ষেত্রে পেপার অন জেনারেল সার্জারি ফুললি ফুল, এটা হচ্ছে বেলিয়ান লাভ, ফুললি ফুল বেলিয়ান লাভ। বেলিয়ান লাভ থেকে এখান থেকে কোশ্চেন গুলো আসবে, এসসিকিউ থেকে 70, এমসিকিউ থেকে 20। আর এখানে এমসিকিউ টোটাল ট্রু অ্যান্ড ফলস। আমরা মেডিসিনে দেখছি যে ট্রু অ্যান্ড ফলস এর সাথে সাথে 10 মার্ক থেকে এসবিএ, কিন্তু এখানে না, এখানে টোটাল ট্রু অ্যান্ড ফলস থাকবে। আচ্ছা, আর হচ্ছে পেপার 2, এটা হচ্ছে অপথ্যালমোলজি এন্ড ইএনটি, তাহলে অপথ্যালমোলজি এন্ড ইএনটি 35 এই হচ্ছে আপনার টোটাল পেপার 1, পেপার 2 রিটেন মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তারপর অসপির ক্ষেত্রে আলটিমেটলি আপনি অসপি যখন দেখবেন পেপার অন, সেখানে হচ্ছে 10টা স্টেশন থাকে, সেখানে ফুললি 60 মার্ক, এন্ড পেপার 2 5টা থেকে ইএনটি থেকে, 5টা থেকে অপথ্যালমোলজি থেকে, সেখানে থেকে 40, 100 মার্কস।
এই হচ্ছে 100 মার্কস। আচ্ছা ক্লিনিক্যাল কেসেস, এটি ইম্পর্টেন্ট। ভাইভা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আপনার আলটিমেটলি ফাইনাল প্রফ আপনার টোটাল ভালো রেজাল্ট, আপনি অনার্স পান না আপনি প্লেস করেন না আপনি ফেল করেন, টোটাল ডিপেন্ড করে ভাইবার উপরে। তাহলে পেপার অনের ক্ষেত্রে শর্ট কেসেস দুইটা থাকে 20 মার্কের ক্ষেত্রে, আর একটা লং কেস থাকে 40 মার্ক। সেম লং কেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনি পড়তে চান, লং কেসের যদি বেসিক বিল্ড আপ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে কোথায়, বেল এন্ড লাভসে। আপনাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যদি কোনো সামহাউ কেস থাকে, অথবা মনে করেন যে থাকলে হচ্ছে কোলিলিথিয়াসিসের কিংবা অবস্ট্রাকটিভ জন্ডিসের, কার্সিনোম অফ দ্য স্টমাকের, সেখানে আপনাকে বেসিক বিল্ড আপ করবে কোথায়, বেল এন্ড লাভ, দেন গো ফর মাখনলাল। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাকে পড়াটা সাজাইতে হবে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে পেপার 2 যে জিনিসটা বললাম, পেপার 2 যখন আপনি ভাইভাতে যাবেন, সেখানে অপথ্যালমোলজি ইএনটি আলাদা আলাদা বোর্ড, আলাদা আলাদা বোর্ড থাকবে। আলাদা আলাদা বোর্ডের ক্ষেত্রে সেখানে ভাইবার ক্ষেত্রে যখন আপনি ভাইভাতে ঢুকবেন, আপনি একই সাথে ভাইবা দিতে হবে, একই সাথে কেস ডিসকাশন করতে হবে। অর্থাৎ আপনার ভাইবা টেবিলে একই সাথে দুইটা জিনিস চলবে, পাশে পেশেন্ট থাকবে, পেশেন্ট দেখে স্যারকে আপনাকে বলতে হবে, দেন স্যার ওই রিলেটেড আস্তে আস্তে ভাইভাতে ঢুকবে। আর ভাইভাতে একটা জিনিস মাথায় রাখবেন, কাট কোশ্চেন থাকে। কাট কোশ্চেন থাকে, কাট কোশ্চেন কি এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, কিছু মানে টপিক চুজ করা থাকে স্যারদের। আচ্ছা ভাইবা পেপার অন, আর যে জিনিসটা বললাম পেপার 1 এন্ড পেপার 2 ভাইবার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে সার্জারি পেপার অনের ক্ষেত্রে টোটাল যে জিনিসটা থাকে দুজন, যেহেতু এটা দুইটা বোর্ড থাকে সার্জারি, যদি আপনি মনে করেন যে মেইন যে আমাদের সার্জারি হয়, সেখানে সার্জারি বোর্ড দুইটা থাকে, একটা বোর্ড 1 একটা বোর্ড 2। বোর্ড 1 এর ক্ষেত্রে দুইজনের জেনারেল সার্জারি থাকে, দুইজন জেনারেল সার্জারি টিচার থাকে। আর বোর্ড 2 এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, একজন জেনারেল সার্জারি টিচার থাকে, আর একজন অর্থোপেডিক্স থাকতে পারে, কিংবা আরেকটা সাব স্পেশালিটি থাকতে পারে। তাহলে যে স্যার সাব স্পেশালিটি থাকে, যেমন আমাদের সময় ছিল অর্থোপেডিক্স এর একজন সার্জন, তাহলে আমাকে ওই টপিকটা কিন্তু পড়তে হয়েছে। তাহলে কারণ হচ্ছে সাব স্পেশালিটি যে মানে টিচাররা আপনার ভাইবা নিবে, তাহলে ফোকাস অন দি সাবজেক্ট, স্যার কিন্তু ওখান থেকে কোশ্চেন করবে। তাহলে আপনাকে পরীক্ষার আগে অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোন স্যার আমার পরীক্ষা নিচ্ছে, তিনি কি স্পেশালিস্ট। আপনি পড়ে যাবেন সবই, কিন্তু মানে পরীক্ষায় ভালো করার জন্য, আর এটা একটি স্ট্র্যাটেজি, আপনাকে দেখতে হবে যে তাহলে কোন স্যার থাকতে পারে, সেই অনুসারে আমি অ্যাডভান্টেজ দিব। আচ্ছা হাউ টু ইউটিলাইজ ক্লাসেস, ক্লাসেস হচ্ছে যে জিনিসটা বলছি আমি, মেডিসিনে আমি বলছি, আর সার্জারির ক্ষেত্রে একটু আলাদা, বেশ আলাদা আর কি, যেটা হচ্ছে আই এন্ড ইএনটি। আমি প্রথমে বলছি যে এই ক্লাসগুলো হচ্ছে টোটাল আনটাচ থাকে। আপনি থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আপনি এই জিনিসটা করেন না, তাহলে আলটিমেটলি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে না করার জন্য এটার হচ্ছে আপনার বেসিক হচ্ছে জিরো থাকে, বলা যায় প্রায় জিরো থাকে। তাহলে এখান থেকে দেখবেন স্যাররা আপনার যখন ক্লাস নেয়, ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্যাররা চেষ্টা করে হচ্ছে আইএনটির একেবারে বেসিক থেকে ক্লাস নেওয়া, অ্যানাটমি থেকে, ফিজিওলজি থেকে, প্যাথোলজি থেকে, দেন ডিজিজ। তাহলে এই ক্লাসগুলো আপনাকে মিস দেওয়া চলবে না, এই ক্লাসগুলো কিন্তু আপনাকে ভালো করে করতে হবে। দেন হচ্ছে টু, ফোকাস অন দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ সিনিয়র টিচার। দেখেন সার্জারির ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট। আপনার কাছে একজন অ্যাকুট অ্যাবডোমেনের একটা পেশেন্ট আসলো, অ্যাকুট অ্যাবডোমেন আসতে পারে, আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা টিচার টু টিচার ভ্যারি করতে পারে। এখন টিচার টু টিচার ভেরি করতে পারে। এখন আপনার যে জানেন যে আমার এই স্যার আমাদের সাধারণত ভাইভাতে বসে, মনে করেন আপনাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে ভাইভাতে বসে, এটা আপনি জানেন, তাহলে সেই স্যার আপনাকে মনে করেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কি ম্যানেজমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু আপনাকে টুকে রাখতে হবে, সেটা কিন্তু আপনাকে আলটিমেটলি বইয়ের এক কর্নারে লিখে নিতে হবে যে এটা স্যারের বলছে। কারণ এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনি টিচার জিনিসটাকে আলটিমেটলি যে জিনিসটা বলতেছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে ভাইভাতে ভালো করার জন্য। টেক এ লুক টপিক বিফোর দ্য ক্লাসেস। এখন আমি এটা বলছি যে মনে করুন আমাদের যে সমস্যা হয়, আজকে একটা স্যার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিবে, কালকে আরেকটা স্যার লেকচার নিবে জন্ডিস, তারপরে একদিন দেখা যাবে যে ক্লাস নিবে সেই জিনিসটা কার্সিনোম অফ দ্য স্টমাক। আমরা বিলাইতে পারি না যে আমরা তাহলে কি করব, কারণ আমরা এই সময় খুব হ্যাপাজার্ড থাকি, যেহেতু আমাদের পুরাই নতুন। তখন আমরা যে জিনিসটা করব, আমরা চেষ্টা করব লেকচার গুলা কালেক্ট করার। কেমনে? আমরা যে স্যারদের কাছে আমরা পিডিএফ নিতে পারি, যে স্যার আপনি আজকে ক্লাসটা নিলেন, তাহলে পিডিএফটা যদি আমাদের দিতেন আমরা দেখতাম। অথবা মনে করেন আপনার যে স্যারদের কাছে একটা শিডিউল না, স্যার আপনি এক সপ্তাহে যদি আমাকে শিডিউলটা দিতেন যে আপনি নেক্সট মঙ্গলবার আপনি ক্লাস নেবেন মনে করেন যে কার্সিনোম অফ দ্য স্টমাক, তাহলে সেই জিনিসটা আপনি আজকে জানতে পারতেছেন স্যারের মাধ্যমে, শিডিউলের মাধ্যমে। তাহলে আপনি ওই জিনিসটা একটু চোখ বুলে যান, এটা আপনাকে সহজ করবে। কারণ আপনি যখন একটা লেকচার যখন আগে থেকে একটু দেখে যাবেন, চোখ বুলে যাবেন, তখন দেখবেন এটা আপনাকে 60 থেকে 70% কাভার দিতে সাহায্য করবে, সহজে ধরতে সাহায্য করবে। বিকাম রেসপন্সিবল হইতে পারে যে, সো যদিও আপনার বন্ধুরা উইল কল ই হ্যামিল্টন, বেইলি, ডেভিডসন আর পিএলএমএস, মানে প্রফেসর লাইক মেডিকেল স্টুডেন্ট। দেখেন ক্লাসে রেসপন্সিভটা ইম্পর্টেন্ট, অর্থাৎ স্যারদের সাথে একটু ইন্টারাকশন করা। স্যাররা শুনতে চায়, যারা ক্লাস নেয় তারা জানতে চায় আমার স্টুডেন্টরা কি বুঝলো। এখন আপনি বুঝে আছেন, সে জিনিসটা চুপচাপ না থাকা।
আপনি জিনিসটা ইন্টারাকশন করেন, আপনি বলেন যে স্যার হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা তো এমন, স্যার বুঝছি আমি, কিংবা স্যার একটা কোশ্চেন দিলে সেটা অ্যান্সার করা। তবে এইটার মাধ্যমে অনেক স্টুডেন্টরা খুব ইরিটেবল হয়। তখন তারা বলবে আরে বাবা তুমি তো বেলি লাভ হয়ে গেছো, ডেভিডসন হয়ে গেছো, প্রফেসর হয়ে গেছো। এই জিনিসগুলো আপনাকে কান দেওয়া যাবে না, রেসপন্সিভ না থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমার জিনিসটা শোনার পরে আপনি দেখা গেলেন যে আপনি খুব বেশি আবেগী হয়ে গেলেন, তখন মনে হইতেছে আসলে তো ক্লাস ভাইয়া যেটা বলছে তাহলে আমি রেসপন্সিভ থাকতে হবে, ক্লাসে আমাকে আমাকে সবার নজরে থাকতে হবে। তার জন্য আপনি যে টপিকে ক্লাস নিচ্ছে তার সেই টপিক না বলে আপনি আর একটা টপিকে আলোচনা করা শুরু করলেন, এটা করা যাবে না। অর্থাৎ স্যার দেখা যাচ্ছে পড়াচ্ছে কার্সিনোম অফ দ্য স্টোমাক, পড়াতে পড়াতে বলতেছেন আপনি স্যার এই আপনি যে হোয়াইট বোর্ডে লিখতেছেন এই হোয়াইট বোর্ডটা কেন হোয়াইট, এই ধরনের যে রিলেভেন্ট টক এগুলো কিন্তু করা যাবে না, মাথায় রাখতে হবে। রেসপন্সিভ হতে হবে কিন্তু আলটিমেটলি কি টপিক অনুসারে। হ্যাঁ, এটা আপনাকে দেখবেন টিচারদের কাছে ইন্টারেকশনে সাহায্য করবে, ভাইভাতে হেল্প করবে। আচ্ছা, এরপরে দেখেন হাউ টু ইউটিলাইজ অড এন্ড ওটি। এটা টোটাল ডিফারেন্ট ফর সার্জারি। সার্জারির অড এন্ড ওটি তো মেডিসিনে নাই, তাহলে আপনি ওটিতে কি করবেন আর অডে কি করবেন? আপনি সবচেয়ে জিনিসটা ফিল করবেন একেবারে লাস্টে যখন প্রফের আগে, তখন মনে হবে আহারে অডে যদি এই জিনিসগুলো দেখতাম, ওটিতে যদি আমি এই জিনিসগুলো করে আসতাম তাহলে তো আমার পরীক্ষাটা সহজ হইতো। কারণ এইগুলো টোটাল ডিপেন্ড পাস এন্ড ফেল। স্যার আপনাকে বেসিক কিছু জিনিস ধরবে, যে জিনিসগুলো না পারলে বুঝবেন যে এই পরীক্ষা আপনার খারাপের দিকে যাচ্ছে। যেমন দেখেন শুরুর দিকে আপনি যখন অডে যাবেন তখন বিকাম ইন্টারেক্টিভ উইথ দ্য পেশেন্ট, টেক এ গুড হিস্ট্রি। এটা আপনার জন্য মেইন। ফিফথ ইয়ার একজন স্টুডেন্ট, টিচাররা চায়, সব সময় চায় সে একটা সুন্দর একটা হিস্ট্রি নিক। এবং এটা বইয়ে বলা আছে যে মেইন বুকে, যে আপনি একটা ডিজিজ ডায়াগনোসিস করবেন শুধুমাত্র হিস্ট্রি থেকে আপনাকে 70 থেকে 90% হেল্প করবে। অর্থাৎ 70 থেকে 90% আপনাকে হেল্প করবে একজন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। এখন সার্জারিতে আপনি অডে কি দেখবেন? দেখেন ফোকাস অন দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাইক প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ পেশেন্ট, ব্রেন টিউব, আইভি ক্যাথেটার, ড্রেসিং, স্যালাইন, প্লাস্টার। অবাক হবেন স্যাররা জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি অডে গেছো? জি স্যার গেছি। তুমি কি কোনো সময় ড্রেসিং দেখছো? তখন তো আপনি অবাক হয়ে দেখবেন স্যার এটা তো দেখিনি। স্যার তখন বলবে আচ্ছা তুমি ড্রেসিং যে দেখছো, কি পেশেন্টের ড্রেসিং দেখছো? ড্রেসিংটা কি দিয়ে করছে? ম্যাটেরিয়াল কি ছিল? এটা বলবে। আচ্ছা তুমি কি স্যালাইন ব্যাগ দেখছো? জি স্যার। আচ্ছা তুমি নর্মাল স্যালাইনের যে প্যাকেটটা আছে, ব্যাগটা আছে, তার কালারটা বলতে পারবা? বলতে পারবেন না। আচ্ছা তখন হচ্ছে ক্যাথেটার, তুমি কি ক্যাথেটার দেখছো? জি স্যার। আচ্ছা ক্যাথেটার কি কি আছে, বাই চ্যানেল, ট্রাই চ্যানেল, তুমি কি আমাকে বলতে পারবা? বলতে না পারলে কিন্তু স্যারের কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে। ড্রেন টিউব, তুমি কি ড্রেন টিউব দেখছো? সার্জারির পর ড্রেন টিউব দেওয়া হয়, এটা কি তুমি দেখছো? স্যার এটা তো আমি দেখিনি। তার মানে ওটা ইমপ্রেশন খারাপ হয়ে গেল, স্যার কিন্তু ওখানে আপনাকে মার্ক করে ফেললো, তখন কিন্তু আপনার খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বডি নলেজ, ডোন্ট কনফাইন ইট। আপনি অডে যাচ্ছেন, অডে যে আপনি জ্ঞান অর্জন করুন, আপনি জিনিসটাকে সীমাবদ্ধ করে নিয়েন না। আপনি মেডিসিনের জন্য ক্যারিয়ার করবেন, সার্জারির জন্য দরকার না এমন না। সার্জারির জন্য ক্যারিয়ার করবেন, মেডিসিনের জন্য দরকার না এমন না। আপনার ফিফথ ইয়ার নলেজ হচ্ছে এটা টোটাল একটা স্টেডিয়াম, বড় একটা স্টেডিয়াম। এখানে সব জায়গায় আপনি ঘুরবেন, ফিরবেন, দেখবেন, জ্ঞান অর্জন করবেন। এই সময় কিন্তু আর পাবেন না। আচ্ছা, ওটি টাইম ইজ নট এ সেলফি টাইম। ফোকাস অন দ্য বেসিক সার্জিক্যাল ম্যাটেরিয়ালস। দেখেন সেলফিটা খুব ইম্পর্টেন্ট, এটা আমিও জানি, কারণ আপনি একেবারে মনোটোনাস যে পড়াশোনা এটা আমরাও চাই না। সেলফি, এখন আপনি ওটির চিপায় চাপায় যায় খালি সেলফি তুলে তুলে পোস্ট দেন, পরে সেলফি তোলা শেষ আপনি ওটি থেকে বের হয়ে চলে আসে আবার ঘুমান, এটা দরকার নেই। আপনি দেখেন যে কমন যে সার্জিক্যাল জিনিসগুলা, যেমন অ্যাপেন্ডিসাইটিস খুব কমন, হার্নিয়া খুব কমন, কিংবা স্যার দেখা যাচ্ছে যে একটা জিনিস যখন আমরা দেখা যাচ্ছে যে অটোক্লেভ মেশিন, সেই জিনিসগুলো কিন্তু ওটিতে আছে। তারপর মনে করেন একটা পেশেন্টকে ওটিতে তোলার পরে স্যার ইনিশিয়াল কি কি করলো, এই জিনিসগুলো আপনাদের রাখতে হবে। আপনার দরকার নাই ফিফথ ইয়ারে টোটাল অ্যাপেন্ডিসেক্টমি শিখা, কিন্তু আপনার দরকার যে অ্যাপেন্ডিসেক্টমি একটা পেশেন্টকে যখন তোলা হচ্ছে তার কি কি প্রসিডিউর, তাকে ওটির পূর্বে কি কি জিনিস দেওয়া হলো, তাকে স্টেরিলাইজ কিভাবে করা হলো, এই জিনিসগুলা। প্লাস যে ইনসিশন দেওয়া হচ্ছে, এই ইনসিশনটা আপনার কি ইনসিশন দিল স্যাররা, কিভাবে ঢুকলো, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, কমন ওটি, এখন কথা হচ্ছে কমন ওটি টিচার্স আপনাকে আস্ক করবে ভাইবা টেবিলে, আচ্ছা যে তুমি কি কি ওটি দেখছো। অনেক পণ্ডিত আছে যে বলে স্যার আমি তো বেশি ওটি দেখিনি, কিন্তু বার হলো একটা অপারেশন দেখছি। কি বার হলো অপারেশন? নিউরো সার্জারিতে হয়। আচ্ছা, এখন এইসব জিনিস বললেই ফেল। হ্যাঁ, যে জিনিসটা স্যারও দেখেন বার হলো অপারেশন, আপনি কমন জিনিসগুলো বলবেন। এখন দেখা যাচ্ছে কমন কি কি জিনিস আছে, অ্যাপেন্ডিসেক্টমি আছে, হার্নিওপ্লাস্টি, হার্নিওটমি, এই জিনিসগুলো বলতে হবে, ল্যাপারোটমি, সেগুলো বলতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু স্যারদের বলতে হবে। আবার সেম এমন একটা ওটির কথা বললেন, স্যার সামনে আছে, স্যার বলতেছে যে তুমি কি ওটি দেখছো, তখন দেখা যাচ্ছে যে স্যার বলতেছে যে এই ওটি তো আমাদের ইনস্টিটিউটে হয় না, তুমি কেমনে দেখলা? এই যে ছোট ছোট জিনিস, তাহলে আপনাকে ওটিতে এক্সপোজার হইতে হবে, কমন ওটি সম্পর্কে একটা বেসিক নলেজ রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন হোয়াই মেইন বুক ম্যান্ডেটরি এন্ড হোয়াট ইজ দ্য ওয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। বেইলি এন্ড লাভ,
বেলিয়ান লাভে অবাক হবেন, এখানে প্রায় 80 চ্যাপ্টারের মতো আছে। 80 চ্যাপ্টার আর প্রায় পেজ হচ্ছে 1,500 পেজ। এই 1,500 পেজের ভিতরে কিছু কিছু টপিক আছে পোস্ট গ্রাজুয়েশনও আসে না, গ্রাজুয়েশনও দরকার হয় না, কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনাকে বইটা পড়তে হবে একটা সিস্টেমিক ওয়ে। তাহলে আপনি মেইন বইটা কেমনে পড়বেন, কিসের জন্য দরকার? টু মেক এ গুড রেজাল্ট এন্ড ইজিলি পাস গ্রাজুয়েশন। আপনাকে এমবিবিএস এ যদি একটা অনার্স পেতে চান, প্লেস করতে চান, আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইজিলি পাস করতে চান, তার জন্য বেলিয়ান লাভ দরকার। আপনি একটা ম্যানেজমেন্ট, অ্যাপেন্ডিক্সেক্টমির ম্যানেজমেন্ট কিংবা কার্সিনোমা অফ দি স্টোমাকের ম্যানেজমেন্ট বললেন এবং স্যারকে বললেন স্যার, স্যার বললো এটা কই থেকে পাইছো, আর আপনি বললেন স্যার আমি বেলিয়ান লাভের লেটেস্ট এডিশন থেকে পাইছি, এই একটা কথায় স্যারের মুখ টোটাল অফ করে দিবে। তখন স্যার বল তুমি বেলিয়ান লাভ করছো, জি স্যার এটা বেলিয়ান লাভের লেটেস্ট এডিশন। তখন দেখবেন স্যার আপনার ইমপ্রেশন একেবারে টপ লেভেলে চলে গেছে। এই যে ছোট ছোট জিনিস, তাহলে বেলিয়ান লাভ, গো ফর বেলিয়ান লাভ। ইউর ফোকাস নট অনলি এমবিবিএস বাট অলসো দ্য পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশন টোটালি ডিপেন্ডস অন মেইন বুক। পোস্ট গ্রাজুয়েশন সার্জারি দিবেন আর বেলিয়ান লাভ কাজ করবেন না, অসম্ভব। বেলিয়ান লাভের থেকে যে লাইনগুলো থাকে সেগুলো টোটাল বলা হয় যে লাইন তুলে দেওয়া হয় এসবিএ কোশ্চেনের জন্য। লাইন, তাহলে কোন লাইন কোন টপিক কি ইম্পর্টেন্ট এটা তো আপনি জানেন না, কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, অত কোনো না কোনো গাইডলাইনের মাধ্যমে আপনাকে জিনিসটা কিন্তু কাভার দিতে হবে। আর আপনার ফোকাস নট এমবিবিএস, আপনার ফোকাস পোস্ট গ্রাজুয়েশন, আপনার ফোকাস নট ইন দ্য বাংলাদেশ, আপনার ফোকাস ইন দ্য ওয়ার্ল্ড, এটা ফোকাস রাখতে হবে। আচ্ছা, প্রিপেয়ার ইয়োরসেলফ ফ্রম দিস টাইম। তাহলে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? এখন এ হিউজ মেইন বুক হোয়াট টু ডু এন্ড হাউ টু স্টাডি, এটা ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে এই হিউজ একটা বই আপনি কিভাবে পড়বেন, কিভাবে শুরু করবেন, 1,500 পেজ, তারপর আমার 80টা চ্যাপ্টার, ডেভিডসন ও তাই, জেফ কোডও তাই, আমি কিভাবে পড়তে পারি? এর জন্য আমার সাজেশন হচ্ছে ডোন্ট ওয়ারি, সিনাপস ইজ অলওয়েজ উইথ ইউ। আমরা আছি, আমরা সিনাপসের ভাইরা আপনাদের জন্যই আছি। আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করতেছি বেলিয়ান লাভ, ডেভিডসন, জেফ কোড, যা চান। আমরা এতদিন পোস্ট ছিলাম, কিন্তু আমরা এখন গ্রাজুয়েশনের ভাইরা আমাদের অনেক নক করতেছে যে দে নিড দ্য গাইডলাইন। আর আমরা মনে করতেছি এজ এ সিনিয়র ভাই হিসেবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি, আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অ্যাডভান্টেজ নিতে পারবেন এবং আপনাদের যে কোনো কল ইনশাল্লাহ আমরা রেসপন্স করব। এর জন্য আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে, ভাইরা বলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনাপস ইজ অলওয়েজ উইথ ইউ। আমরা ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন সজীব ভাই। ভাইকে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে ভাইয়া অনেক সুন্দরভাবে আসলে কমপ্লিট একটা প্যাকেজ বলা যায়। এই আলোচনার মাধ্যমে আমি আশা করি যে ফিফথ ইয়ারের পড়াশোনাটা আসলে কিভাবে হওয়া উচিত আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, আশা করি একটা ধারণা পেয়ে গিয়েছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও প্রোগ্রামের শেষের দিকে আমরা আপনাদের সুযোগ দেব কথা বলার। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা পরামর্শ থাকে আমাদেরকে জানাতে পারেন। আসলে শাওন ভাই, একজন মনে হয় বলছে যে ওয়ার্ড ওটিতে গেলে কি যেন একটা চ্যাট দিছে, দেখছেন কিনা? শাওন ভাই, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কেউ জি ভাই, একটু শোনা যাচ্ছে ভাইয়া। জানান শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যালো, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি শোনা ভাইয়া যাচ্ছে। শোনা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, অনেক কিছু শোনার পর হয়তো আমরা ভয় পেয়ে গেছি। আসলে ভয় পাওয়ার মতো তেমন কিছু নাই। আহ, অনেক কিছু আলোচনা হয়ে গেছে, যখন একসাথে অনেক কিছু আলোচনা হয় অনেক ভয় লাগতে পারে। আমি একটু বলে দিচ্ছি, আসলে আমাদের আরো মেন্টররা আছেন, ওনারাও বলবেন। আমরা আসলে চেষ্টা করব, আমাদের যেহেতু এটা বেলি লাভ ব্যাচ, এখানে আমাদের জেনারেল সার্জারিটা মেইন ফোকাস থাকবে। আমাদের যেহেতু এটা প্রথম প্রোগ্রাম ফিফথ ইয়ারদেরকে নিয়ে, তো আমরা সামনে চেষ্টা করব সার্জারি পেপার টু আইএনটি নিয়েও কাজ করার। আপনারা আসলে আমাদের সাথে যেভাবে কোঅপারেট করেছেন আপনাদের এবং আপনাদের যে রেসপন্স, আমরা আশা করি সামনের দিনগুলোতে এটাকে কাজে লাগিয়ে আমরা সার্জারি পেপার টু নিয়েও কাজ করতে পারবো। তো আপাতত আমাদের মেইন ফোকাসটা হলো জেনারেল সার্জারি নিয়ে, এবং জেনারেল সার্জারির জন্য আমাদের যে মূল বিষয়টা, মূল বই যেটা, সেটা হলো বেইলি লাভ। তো আমাদের কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজানো হয়েছে যে বেইলি লাভের মাধ্যমেই, বেইলি লাভটা পড়ানোর মাধ্যমেই আমরা আসলে জেনারেল সার্জারি যে লং কেস, শর্ট কেস, ভাইবা এবং হলো রিটেনের যে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা লেকচারের মাধ্যমে আমরা এগুলো আপনাদেরকে একদম টোটাল ডিসকাসের মাধ্যমে ফাইনাল প্রফ জেনারেল সার্জারিতে প্রিপারেশনের জন্য যা যা লাগে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করব। এছাড়া প্রত্যেকটা লেকচারেই রিলেটেড ওয়ার্ড রিলেটেড বিষয় এবং ওটি রিলেটেড বিষয়, এগুলো আমরা আমাদের সাধারণত সর্বোচ্চ ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। আর হলো যে আমাদের এখানে একটা বড় কনসার্নের বিষয় হলো, আমরা যখন মেইন বইটা পড়ি, এই মেইন বইটা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের একটা কনসার্ন থাকবে যে যখন আমরা মেইন বইটা আসলে যখন পড়ছি, তখন ওই জিনিসটাকে কেন আমরা জানবো না। তো এই প্রোগ্রামের সাথে এই জিনিসটাও ইনক্লুডেড থাকবে। যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ানোর চেষ্টা করব, সেই চ্যাপ্টার গুলার ইম্পর্টেন্ট কোন টপিক গুলা, কোন লাইন গুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের প্রতি আমাদের চাওয়া যেটা থাকবে, প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা সেই ক্লাসটা একটু ভালোভাবে শেষ করবেন, নিজেরা একটু ভালো করে পড়ে ফেলবেন, তাহলে আশা করি যে আপনাদের প্রিপারেশনটাও আপ টু দ্য মার্ক চলে যাবে। তো মাঝে আরো কথা হবে। আমাদের সাথে আছেন ডাক্তার এনায়েতুল্লাহ নাজিম ভাই, আমাদের সিনাপস ফ্যামিলির অন্যতম জনপ্রিয় একজন মেন্টর, এবং আমাদের বেইলি লাভ ফিফথ ইয়ার ব্যাচের একজন অন্যতম মেন্টর। ভাইয়া রেসিডেন্সি অর্থো সার্জারি নিটোরে আছেন, এবং ভাইয়া জেনারেল সার্জারি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছেন। তো আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের মেন্টর ডাক্তার এনায়েতুল্লাহ নাজিম ভাইকে কিছু বলার জন্য। ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে সিনাপসের নতুন আয়োজন, বিলিয়ন লাভস রিভিউ ফর ফিফথ ইয়ার স্টুডেন্টস। এই ব্যাচে পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে স্বাগতম আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পক্ষ থেকে। তো সজীবকে অনেক অনেক বেশি ধন্যবাদ, খুবই চমৎকার করে একটা গাইডলাইন দিয়েছে, খুবই খুবই চমৎকার এবং খুবই ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ সজীব। তো আমি অ্যাকচুয়ালি খুব বেশি বলবো না, আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের সবকিছুই এলোমেলো হয়ে গেল কোভিড-19 এসে। আমাদের রেগুলার ক্লাস, রেগুলার ওয়ার্ড, সবকিছুই আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে। এখন ওয়ার্ডগুলো তো একেবারেই বন্ধ, ক্লাসও কোনো মেডিকেলে ভার্চুয়ালি হচ্ছে, কোথাও সেটাও হচ্ছে না। তার মানে আগে পড়াশোনা, মেডিকেলে পড়াশোনার যেমন একটা পেজ ছিল, সবাই পড়াশোনা করতে, ক্লাসে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে, পড়াশোনা করছে, এই সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার কারণে এখন সবাই একবার তালমাতাল একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু পরীক্ষা তো আর বন্ধ থাকবে না। পরীক্ষা এই কোভিড-19 খারাপ হওয়ার কারণে, পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিছুদিনের জন্য পিছিয়ে গেল, কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে একটা সময় পরে পরীক্ষা আবার হবেই। কিন্তু এই যে গ্যাপটা হয়ে গেল, আমরা আমাদের স্যারদের ক্লাসগুলো আমরা মিস করলাম, ওয়ার্ডে আমরা স্যারদের পড়ানোটা মিস করলাম, পেশেন্ট দেখা মিস করলাম, তার মানে আমাদের কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। এই গ্যাপ নিয়ে স্বাভাবিকভাবে আমরা যখন পরবর্তীতে ফাইনাল পরীক্ষা দিতে যাব, অথবা এরপরে গ্রাজুয়েশন এন্ট্রান্সে আমরা অ্যাপ্লাই করতে যাব,
অথবা যে কোনো ক্লিনিক্যাল সাইডে গেলে আমরা এই গ্যাপটা কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের একটা গ্যাপ আছে এই সময়ের কারণে। তো এই কনসার্ন থেকে সিনাপস এই উদ্যোগটা নিয়েছে যে যারা এখন এগুলো তাদের রেসপেক্টিভ মেডিকেলে তাদের ক্লাসগুলো ওয়ার্ডগুলো তারা মিস করছে, তাদের এই গ্যাপের এই সময়টা যেন আমরা তাদেরকে টেক্সট বইগুলো আমরা যেন তাদেরকে ভালো করে পুড়িয়ে দিতে পারি, তারা যেন একটা ভালো হেল্প পায়, এটা আমাদের টার্গেট ছিল। তো অ্যাকচুয়ালি সেটার জন্যই মূলত এই এটা আয়োজন করা, এবং অনেকে এটা বারবার নক করছিল যে তাদেরকে নিয়ে আমরা কিছু করতে পারি কিনা। তো সেখান থেকে আমাদের এই উদ্যোগ নিয়ে আশা করি এটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে। এখন আমরা বেজিং লাভস এটা কেন পড়বো এটার কথা অলরেডি সজীব বলেছে। অ্যাকচুয়ালি আপনারা খেয়াল করে দেখবেন যে যারা আন্ডারগ্রাজুয়েট থেকে যারা টেক্সট বইগুলো ভালো করে পড়ে এরা পরীক্ষাগুলোতেও ভালো করে, পরবর্তী পরীক্ষাগুলোতেও ভালো করে, এবং এটাই বাস্তব সত্য। আপনারা যারা ফাইনাল প্রফের কোশ্চেন অ্যানালাইসিস আমি করতে বলবো, কোনো একটা কোশ্চেন ব্যাংক দেখে লাস্ট ইয়ার গুলোতে রিটেনে বা অন্যান্য কোশ্চেন গুলো কেমন থাকে আপনারা যদি সেটা দেখেন, তাহলে দেখবেন যে রিসেন্টলি একবারে সরাসরি টেক্সট বই থেকে কোশ্চেন আসার পরিমাণটা বেড়ে গিয়েছে। কিছু কোশ্চেন তো আসে অ্যাজ ইউজুয়াল, প্রিভিয়াস কিছু কোশ্চেন এসেছে সেখান থেকে সেরকম কিছু কোশ্চেন আসে, কিন্তু একেবারে নতুন কিছু টপিক থেকে কোশ্চেন আসে যেটা আপনি দেখবেন যে বেলিয়ান লাভ থেকে এসেছে। তার মানে আপনি যদি ফাইনাল প্রফে ভালো করতে চান তাহলে আপনাকে বেলিয়ান লাভ এটা করতে হবে। এটা শুধু রিটেনের কথা গেল। রিটেনের সাথে আপনার থাকবে এমসিকিউ, যে এমসিকিউ টোটালি আপনার টেক্সট বই থেকে থাকবে। 20 মার্কস এমসিকিউ টোটালি টেক্সট বই থেকে থাকবে। আপনার যদি বেলিয়ান লাভ ভালো করে আয়ত্তে থাকে, আপনি এই 20 মধ্যে আপনার 20 পাওয়া পসিবল, 20 না হলে অ্যাটলিস্ট 18 19 পাওয়া পসিবল। তো আপনি যদি একটা পোর্শনে আপনি 20 মধ্যে 18 বা 19 আপনি পেয়ে যান, তাহলে এটা আপনাকে অনেক বেশি লিড দিবে আপনার রিটেনে পাস মার্কস বা ভালো মার্কস ক্যারি করার জন্য। আর যারা প্লেস করতে চান বা যারা ভালো মার্কস ক্যারি করতে চান তাদের জন্য তো অবশ্যই জরুরি। এরপরে ক্লিনিক্যালও আপনি লং কেস শর্ট কেস আপনি অ্যাপিয়ার করবেন, কিন্তু এই লং কেস শর্ট কেস স্যার আপনাকে যে কাউন্টার কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনগুলো অনেকটাই টেক্সট বই থেকে থাকবে। তো আপনার যদি আমরা যেভাবে পড়াবো, আপনার যদি বই থেকে আপনার একটা ভালো নলেজ থাকে, যে রেসপেক্টিভ কেসগুলো ডিসকাশন হবে সেই কেসগুলো থেকে যদি আপনার ভালো নলেজ থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি ভাইভাতে বা ক্লিনিক্যাল আপনি ভালো করবেন। ভাইভাতে অলমোস্ট স্যাররা খুবই পছন্দ করবেন। সজীব যেটা বলেছেন যে স্যাররা খুবই পছন্দ করবেন আপনি যদি বই থেকে সরাসরি কোনো কথা বলেন। স্যাররা বুঝতে পারেন অ্যাকচুয়ালি, আপনি যখন স্যারদেরকে আনসার করবেন তখন স্যাররা বুঝতে পারেন যে এই কি আসলে বই থেকে বলছে নাকি সে গাইড থেকে বলছে না কোথা থেকে সে বললো, এটা কিন্তু স্যাররা বুঝতে পারেন। স্যারদের এতটুকু ক্যাপাসিটি অবশ্যই আছে। তো এই কারণে আপনি যখন টেক্সট বই থেকে বলবেন তখন আপনার ইমপ্রেশন একরকম হবে, আপনি যখন কোনো নোট থেকে গাইড থেকে বলবেন তখন আপনার ইমপ্রেশন আরেক রকম হবে। এবং স্যাররা এটাও বুঝতে পারেন, স্যাররা একটু ট্রিকি এদিক সেদিকে একটু কোশ্চেন করে যদি টেক্সট বই থেকে কোশ্চেন করে, তখন যদি দেখেন যে আপনি সেটা পেরে গিয়েছেন, তার মানে স্যাররা আপনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করবেন এবং আপনার মার্কসটা অনেক বেশি বেড়ে যাবে। তো সব মিলিয়ে আপনার ফাইনাল প্রফের জন্যই টেক্সট বইটা আপনার খুবই জরুরি। আপনি যদি ভালোভাবে পড়েন, আমরা যেভাবে পড়ানোর ট্রাই করব সেভাবে যদি আপনি পড়াশোনা করতে পারেন, বইটা সম্পর্কে যদি আপনার ভালো একটা নলেজ থাকে, তাহলে দেখবেন যে আপনি ফাইনাল প্রফে ইনশাআল্লাহ অনেক ভালো করবেন সার্জারিতে। এবং এরপরেও পোস্ট গ্রাজুয়েশনের এটা এন্ট্রান্সে তো অবশ্যই আপনি যদি সার্জারির যে কোনো ব্রাঞ্চে আপনি ক্যারিয়ার করেন আপনাকে বেরিয়ে লস করতেই হবে। তো আপনার যদি আগেই পড়া থাকে, আপনার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সে সেই সময় আরো অনেক টপিক থাকবে, অনেক সাবজেক্ট পড়তে হবে, তা সেটা যদি আপনার আগেই পড়া থাকে তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা এখন থেকেই গোছানো। আপনি একটা এখনই গাইডলাইন পেয়ে যাবেন যে হ্যাঁ আমার সার্জারি থেকে এই জিনিসগুলো পড়তে হবে। সব মিলিয়েই আমি মনে করি যে আপনাদের এই বিলিয়ন নার্স টেক্সট বুক ব্যাচে আপনাদের পার্টিসিপেট করাটা বা ভর্তি হওয়াটা খুবই যুগোপযোগী এবং খুবই চমৎকার একটা সিদ্ধান্ত, এবং এর বেনিফিট আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী, সিনাপস আশা করে যে এর বেনিফিট আপনারা পাবেন। এখন এটাই কি সব আমার সার্জারি? এটাই সব না, এটা সব নয়, এর বাইরেও আরো আছে। আপনার আইএনটি আছে, সেটা আলাদা করে পড়তে হবে। সার্জারি পেপার ওয়ানের মধ্যেও আমরা তো বেসিক্যালি আমরা টেক্সট বই আমরা পড়াবো, এই টেক্সট বইয়ের সাথে রিলেটেড আপনার যেগুলো আছে সেগুলো ডিসকাশন হবে। আপনার রিটেন তো অলমোস্ট কাভার হয়ে যাবে, আপনার এমসিকিউ কাভার হয়ে যাবে, আপনার কেস গুলো রিলেটেড ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো কাভার হয়ে যাবে। আমরা তো এক্সামিনেশন এখানে দেখানোর হয়তো তেমন সুযোগ থাকবে না, ভাইবার ম্যাক্সিমাম জিনিস কাভার হয়ে যাবে, মানে অলমোস্ট আপনার সার্জারি কাভার হয়ে যাবে। এর বাইরেও যতটুকু থাকবে ততটুকু আমরা আপনাকে সেটা আমাদের এক্সামিনেশন আমরা হয়তো দেখাতে পারবো না, বা কিন্তু কেস নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা বলে দিব যে এগুলো 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 বাকি পড়তে হবে।
কিন্তু অলমোস্ট বইটা আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই আমরা পড়িয়ে দিব ইনশাল্লাহ। এই আর এরপরে অ্যাকচুয়ালি আর খুব বেশি কথা থাকে না, আরো আমাদের মেন্টররা আছেন, ওনারা কথা বলবেন। আমি শেষ করতে যাচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে, আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়াকে ধন্যবাদ আসলে এত অল্প কথার মধ্যে পুরা জিনিসটা আমাদেরকে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যারা আজকে পার্টিসিপেন্ট আছে আশা করি এই ভাইয়ার গাইডলাইনের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। তো আসলে আমাদের এই বেলি লাভ বইটা আসলে এত বিশাল একটা বই, সাধারণত দেখা যায় ফাইনাল ইয়ারে তো এত বেশি কিছু লাগেই না, পোস্ট গ্রাজুয়েশনও সাধারণত এই বেলি লাভ ব্যাচের সম্পূর্ণটুকু লাগে না। অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে কখনো কোনো প্রশ্নই আসেনি এবং আসবে এমনটাও ধারণা করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনাটা হবে মানে ইম্পর্টেন্ট বেসিস। আমরা যে জিনিসগুলো যতটুকু লাগবে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই জানতে চাচ্ছ যে আইএনটি এই কোর্সের সাথে ইনক্লুডেড থাকবে কিনা। আমরা এটা আগেই বলে দিয়েছি, আমাদের ব্যাচটার নামই হলো বেলি লাভ ব্যাচ। তো আমাদের এই প্রোগ্রামের মূল ফোকাসটা হলো জেনারেল সার্জারি, বেলি লাভ একদম, এবং প্রিপারেশনটা কি আমার। তো আইএনটির প্রিপারেশনটা তোমাদেরকে আলাদা করেই নিতে হবে, এবং আইএনটির প্রিপারেশনটা বেলি ল্যাব যেভাবে প্রিপারেশন নিতে হয়, এবং বেলি ল্যাব প্রিপারেশন নিলে যে পরবর্তীতে যে বেনিফিটটা পাওয়া যায় পোস্ট গ্রাজুয়েশনে, আইএনটিতে আসলে এত ভাস্ট প্রিপারেশন নিতে হয় না। এই কারণে আমরা প্রাথমিকভাবে এই ব্যাচটার মাধ্যমে শুরু করলাম। যেহেতু আমাদের প্রাথমিকভাবে শুরু হয়েছে, আশা করি দিন যাওয়ার সাথে সাথে আমরা সামনের দিনগুলোতে আইএনটি এবং সার্জারি পেপার 2 যেই পার্টটুকু রয়েছে সেটাও আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডাক্তার মুক্তারুল ইসলাম পলাশ ভাইয়া, আমাদের জেনেসিস এর একজন ডাইনামিক মেন্টর এবং আমাদের ফিফথ ইয়ার বেলি লাভ ব্যাচের একজন মেন্টর ভাইয়া। তো ভাইয়া আসলে দেশ বিদেশের যতগুলা ডিগ্রি আছেন ভাইয়া তো সবগুলাই আছে, সবগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। জেনারেল সার্জারি, এফসিপিএস, তারপর এমএস রেসিডেন্সি কোর্সে আছেন ভাইয়া ফেজ বিতে, আর হলো সাথে সাথে আমাদের এমআরসিএস কোর্সেও ভাইয়া পেপার 1 করা আছে। তো ভাইয়া আমাদের সিনাপস মেডিকেল একাডেমির অত্যন্ত ডাইনামিক একজন মেন্টর। তোমাদের আসলে অনেক ভালো ভাগ্য বলতে হবে যে ভাইয়া তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছেন। সাথে সাথে নাজিম ভাই আছেন এবং আমাদের আরো অনেকেই আছেন। তো এই মুহূর্তে আমি পলাশ ভাইকে অনুরোধ করব আজকে আমাদের এই সিনাপস মেডিকেল একাডেমির যেই ফিফথ ইয়ার বেলি লাভ ব্যাচটি রয়েছে সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। ভাইয়া আছেন? হ্যাঁ শাওন, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে, আপনি শুরু করেন ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ শাওন। আর প্রথমে আমি বলে দিই যে আমিও আসলে এখানে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে আমিও তাদের মতো স্টুডেন্ট। আমি তোমরা যে এরকম ফিফথ ইয়ার বা ফাইনাল প্রফের জন্য পড়ছো, আমি হলো যেহেতু আমি এমবিবিএস পাশ করে ফেলেছি, আমি এখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ছি। ঠিক আছে, তাহলে যেহেতু তোমরাও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, আমি আসলে এখানে আমার তোমাদের মতো থাকতে আমার কি ধরনের এক্সপিরিয়েন্স ছিল ওইটার আলোকে আমি কিছু কথাবার্তা বলবো। আর তাহলে আমি সবাইকে প্রথমেই স্বাগত জানাচ্ছি যে এই রমজান মাসে সবাই রোজা রেখে আমাদের সাথে ইফতারের আগ মুহূর্তে কানেক্টেড হয়েছে। আর যেহেতু একেবারে ইফতারের আগ মুহূর্তে আমরা খুব বেশি সময় নিব না, আমরা অল্প কথার মধ্যেই শেষ করে ফেলবো আশা করি। তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করছি। আমি যখন থার্ড ইয়ারে পড়তাম, এখন থার্ড ইয়ারে পড়ার সময় আমি মোটামুটি একটা ঠিক করে ফেলেছিলাম যে আমি সার্জারি পড়বো। এখন কিভাবে ঠিক করেছিলাম, কারণ এমন ভাবে না যে আমি ওটি করে বা ওটি দেখে এগুলো ডেট ফিক্স করি না, আমি এমনিতেই বিভিন্ন মুভি বা বিভিন্ন সার্জনদের গল্প এগুলো শুনে আমি মনে মনে একটা ঠিক করে ফেলেছিলাম যে আমি সার্জারি পড়বো। কিন্তু যখন সার্জারির ওয়ার্ডে আমাদের প্লেসমেন্ট হলো, আমি দেখলাম যে আমাদের যেই স্যার ছিল, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স, একেবারে আমার এক্সপিরিয়েন্স, অন্য অনেকেরই এটার থেকে ভিন্ন কোনো এক্সপিরিয়েন্স হতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি যে আমি যখন ওয়ার্ডে প্লেসমেন্ট হলো, আমি দেখলাম যে ওইখানে যেই স্যাররা ছিলেন বা যেই রেজিস্ট্রাররা ছিলেন তারা নিজেরা নিজেদের মতো করে ওয়ার্ড গুলো দেখেন বা
নিজেদের মতো করে কোন কোন পেশেন্টই করতে হবে ওই কথাগুলো বলেন, কিন্তু একেবারে থার্ড ইয়ারের বা ওরকম যে ইনিশিয়াল লেভেলের কারোর জন্য যে কথা বলা ওরকম আসলে তারা বলছিলেন। এখন ওইখানে আমরা কি করি, আমরা ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে ওই যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে থেকে যে যার মতো করে বলে যে তোমরা এই হিস্ট্রি নাও, তোমরা এই করো ওই করো, আর মাঝে মাঝে দুই একটা হয়তো বা শর্ট কেস বা কোনো এক্সামিনেশন দেখা, এবং সপ্তাহে একদিন থাকতো ওটি। ওটিতে গিয়ে কি করতাম, ওটিতে তো মোটামুটি এটা আমার মনে হয় সবারই হলো সেম এক্সপিরিয়েন্স থার্ড ইয়ারের, সবাই ওটিতে গিয়ে ওইখানে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখার আমরা চেষ্টা করি স্যাররা কি করছেন। ওরকম কোনো ব্রিফও করা হয় না, কি অপারেশন করা হচ্ছে ওটাও বলা হয় না, এমনিতে একটা বলা হয় যে এটা স্টোমাক ক্যান্সার, এই পেশেন্টটা অপারেশন করা হচ্ছে, বা এমনি হয়তো বা বলা হয় যে এটা হার্নিয়া পেশেন্ট, এটা অপারেশন করা হচ্ছে। কিন্তু অপারেশনের জন্য আমাদের কি লাগবে, বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের ওদের কতটুকু জানা দরকার, এগুলো কিন্তু ওরকম কিছু ব্রিফ করা হচ্ছিল না আমার ক্ষেত্রে। এবং দেখলাম যে ওইখানে দেখা গিয়েছে যে স্যাররা ওরকম ওটি করছে তাদের মতো, আমরা নিজেরা এখানে গল্প গুজব করছি, এই করছে ওই করছে, কেউ কেউ ফটো সেশন করছে, ওই ছবি দিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে, এটাই হলো আমাদের কাজ ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে ওই 2 মাসের যে সার্জারি ওয়ার্ড, ওইখানে আসলে 2 মাস সময় কিন্তু অনেক সময়, কিন্তু ওই সময়ে শেখার মতো বা ওইরকম আমরা যেভাবে 2 মাসে শিখতে পারি ওইরকম শেখানা বা শেখার পরিবেশটা ছিল না। এখন 2 মাস পরে যখন আমাদের ওয়ার্ড ফাইনাল হলো, ওয়ার্ড ফাইনালে গিয়ে কিন্তু ওয়ার্ড ফাইনালের আগে স্যাররা বা যিনি ছিলেন আমাদের উনি বলে দিয়েছিলেন যে তোমরা এরকম হার্নিয়ার একটা কেস করে আসবা, এরকম একটা কেস করে আসবে, এরকম কয়েকটা কেস এর কথা বলে দিয়েছিল। যাই হোক এগুলো আমরা পড়ে গেলাম সবাই মোটামুটি একটা গাইড থেকে বা কয়েকটা টপিক থেকে পড়ে গিয়েছে। এখন পরীক্ষায় আমার যে কেস পড়েছিল তার ওই বেডের সামনে লেখা যে SBS AG পজিটিভ। এখন স্যারের হঠাৎ করে স্যার যখনই দেখেছে বেডের বাইরে বেডের উপরে বড় করে লেখা লাল কালি দিয়ে SBS AG পজিটিভ, তখন স্যার কোশ্চেন করলো যে বলতো এই পেশেন্টে তুমি যখন অপারেশন করবা তখন তুমি কি কি প্রিকশন নিবা। এখন এই প্রিকশন কি কি নিতে হবে এটা তো আর আমাদের বা আমাদেরকে যিনি আগে বলেছেন যে কি কি পড়তে হবে এটা বলে দেন, এই জন্য ওই প্রিকশন কি নিতে হবে এটাও তো আমি পুরো মাথা চুলকানোর মতো অবস্থা, কি কি প্রিকশন নিব। তখন যাই হোক স্যার হলো আমাদের যিনি ছিলেন উনি খুবই ভালো ছিলেন, উনি বললো যে আমাকে কিছু হিন্টস দিচ্ছিলেন। একটা বললেন যে আচ্ছা বলো তো তুমি এই পেশেন্টের ক্ষেত্রে একটা গ্লাভস ইউজ করবে নাকি ডাবল গ্লাভস। এখন স্যারের কোশ্চেন শুনে অনেক সময় কিন্তু স্যারদের কোশ্চেন শুনেও একটা আইডিয়া করা যায় যে আমাদের অ্যান্সার কি হবে। সেক্ষেত্রে স্যারের কোশ্চেন শুনে আমি বুঝেছি যে এটা ডাবল গ্লাভস অবশ্যই পড়তে হবে। বললাম যে স্যার ডাবল গ্লাভস, বলে হ্যাঁ ভেরি গুড, তুমি এবার বলো যে আমরা ডাবল গ্লাভস পরবো, কোন কোন সাইজের গ্লাভস পরবো। তোমার একটা মনে করো 7.5 দিলাম, একটা তোমাকে 7 সাইজের গ্লাভস দিলাম, তুমি কোনটা ভিতরে পরবা কোনটা বাইরে পরবা। এখন আগেরটা না হলে আমি আইডিয়া থেকে অ্যান্সার দিয়ে দিয়েছি, এইটার আইডিয়া করে নিজে থেকে অ্যান্সার দিতে পারছিলাম না। কারণ কি আমরা নর্মালি কি জানি, আমি জানি যে যেটা বড় ওটাই তো আমি বাইরে পড়বো, যেটা ছোট এটা ভিতরে পড়বো। কিন্তু এটা কিন্তু উল্টা, যে আমাদের ভিতরে পড়তে হবে বড়টা এবং বাইরে পড়বো আমরা স্মল সাইজ যেটা সেটা। এই সামান্য এই কথাটাও কিন্তু বেইলি ল্যাবে বলা ছিল। এবং পরে আমি দেখলাম যে ওইদিন স্যার যা যা কোশ্চেন করছিলেন, আমি পরে ওইখানে আমাদের এক সিনিয়র ভাই ছিলেন HMO, ওনার পরিচিত, ওনার সাথে আমি ডিসকাশন করলাম। উনি বললেন তোর যে কথাগুলো বলছে এগুলো তুই কঠিন মনে করছিস, কিন্তু এগুলো সবগুলো কিন্তু সহজ কোশ্চেন এবং একেবারে প্রিলিমিনারি নলেজ, এবং সবগুলো বেলি ল্যাবে সুন্দরভাবে দেওয়া আছে। এবং উনি আমাকে কিছু বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে দেখালেন যে এই যে দেখ এই এই কথাটা এই বইয়ের এখানে লেখা আছে। এবং আমি দেখলাম আসলেই এগুলো প্রতিটা কথা বেলি ল্যাবে সুন্দর করে বলা আছে, কিন্তু আমি জাস্ট না জানার কারণে ওটা আমি পড়ে যাই নাই এবং আমি অ্যান্সার দিতে পারি নাই। এখন এই কথাটা আমার মনে হচ্ছে যদিও এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিন্তু আমি পরবর্তীতে বা আমি আমার বন্ধু বান্ধব বা জুনিয়র অনেকের সাথে কথা হয়েছে, সবারই মোটামুটি সার্জারি ওয়ার্ড সম্পর্কে এক্সপিরিয়েন্স অনেকটা এইরকম। কিছু হয়তোবা কয়েকজনের ভালো এক্সপিরিয়েন্স থাকতে পারে, বা কয়েকজনই আছে যে তারা নিজেরা একটু এক্সট্রা অর্ডিনারি হতে পারে, বা তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে ইউনিটে প্লেসমেন্ট ছিল তার হয়তোবা ওই ইউনিটে খুব ভালোভাবে পড়িয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমই হয় যে আমরা অনেক কিছু পড়তে গিয়ে আসল যে একেবারে প্রিলিমিনারি নলেজ যেগুলো ওগুলো আমরা গ্যাদার করতে পারি না। এবং এই জন্যই আমাদের মেন সমস্যাটা হয় সার্জারিতে বিশেষ করে। এবং থার্ড ইয়ার যখন এরকম শেষ হয়ে গেলে এরপর আমরা ফোর্থ ইয়ারে গেলাম, ফোর্থ ইয়ারে তো আর জেনারেল সার্জারি প্লেসমেন্ট ছিল না। ফিফথ ইয়ারে যাওয়ার পর স্যাররা কি বলে, স্যার বলে যে তোমরা তো থার্ড ইয়ারে মোটামুটি সব শিখেই আসছো। এবং ফিফথ ইয়ারও কিন্তু ওইভাবেই কেটে গেল, 2 মাসের যে প্লেসমেন্ট ছিল একই রকম ভাবে থার্ড ইয়ার মতোই কেটে গেল, কোনো রকম এক্সট্রা কোনো নলেজ গেইন ছাড়া। এবং এই সমস্যাটার পরবর্তীতে যে প্রবলেমটা হয়, আমরা
তারপরে তো আমরা জানি যে আর 1 বছর পরে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য যখন আমরা প্রিপারেশন নিতে যাই, আমি প্রথমে বেলিলা খুলেছিলাম। বেলিলা খুলতে গিয়ে আমি যে দেখি যে যেসব কথাবার্তা লেখা, আমি তো জানি না যে আমার আসলে কতটুকু পড়তে হবে। আমি জানি যে বেলিলা পড়তে হবে, যারা সারা বলেছে সবাই বলেছে বেলিলা পড়ো, যারা সিনিয়র ছিল সবাই বলেছে বেলিলা পড়ো। এখন বেলিলা পড়তে গিয়ে দেখি যে ওইখানে অনেক কথা লেখা, বিভিন্ন অপারেশনের প্রস্তুতি লেখা, কি করতে হবে না করতে হবে অনেক কথা লেখা। এই কথা পড়তে গিয়ে একটা চ্যাপ্টার পড়ার পরেই আমি বুঝে গেছি এই জিনিস আমার দ্বারা এখন পড়া সম্ভব না, কারণ এই জিনিস আসলে গাইডলাইন ছাড়া পড়া খুবই কষ্ট করে। একটা জিনিস গাইডলাইন সহ বা একটা কেউ ব্রিফ করে দিলে আমার পড়তে যে টাইম লাগবে, আমি যদি একা একা পড়তে যাই তাহলে কিন্তু ওটা হচ্ছে 5 গুণ বা অনেক ক্ষেত্রে আরো বেশি সময় বা শ্রম দেওয়া লাগতে পারে, এবং আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। আমি যেমন এরও একটা থাইরয়েডের কেস পড়েছিল, শর্ট কেস, এরপর আমি থাইরয়েডের যে চ্যাপ্টারটা বেলিয়ে পড়লাম, পড়তে গিয়ে আমি মোটামুটি যে থাইরয়েডের যেই অপারেশন প্রসিডিউর ওই 3-4 পেজের মতো আছে, ওটা আমি পড়লাম। পড়ার পরে পড়তে আমার মনে হয় 1 ঘন্টার মতো লেগেছে। পড়ার পরে আমি দেখলাম আমার কিছুই মনে নেই। এবং মনে নাই কারণ কি? কারণ 3rd ইয়ার বা 5th ইয়ার বা আমাদের আন্ডারগ্রেড লেভেলে ওই নলেজ গুলো আমাদের দরকার নেই, এই জন্যই আসলে আমার মনে নেই। কিন্তু আমি যখন পড়ার পরে আমি যখন দেখলাম এই পড়াটা আমার মনে নাই, আমি পুরা ডিমোটিভেটেড হয়ে গেছে যে না, এত কষ্ট করে আমি একটা জিনিস পড়লাম, পড়ে আমার কোনো লাভ হলো না, আমার কিছুই মনে নাই। তখন কিন্তু আমি আলটিমেটলি বেলিলা পড়াটাই বাদ দিয়ে দিয়েছি। আমি আলটিমেটলি একটু আগে সুজিত যেটা বলেছে যে মাখনলাল পড়া ধরেছে। এখন মাখনলাল খুবই সুন্দর একটা বই, এখানে অনেক কিছু সুন্দরভাবে দেওয়া আছে, অনেকগুলো কোশ্চেন দেখা যায় যে স্যার মাখনলালের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। তবে এটার মেইন প্রবলেম হলো যে আমরা যখন মাখনলালের একটা জিনিস পড়বো আমাদের কনফিডেন্সের অভাব হয়ে যায়। স্যাররা প্রায়ই কোশ্চেন করে যে এই জিনিস তুমি কোথায় পেয়েছো। এখন পেলে আমরা সবাই জানি যে মাখনলালের রেফারেন্স দিলেই স্যাররা খেপে যাবে, খেপে গিয়ে কঠিন কঠিন কোশ্চেন করবে এবং আমাদের ফেল করার একটা সম্ভাবনা থেকে যাবে। এর জন্য আমরা কখনো বলি না মাখনলালের রেফারেন্স। তবে আমাদের মনে রাখতে হবে মাখনলালের যে কথাগুলো বলা আছে ওগুলো কিন্তু ম্যাক্সিমাম কথা বেলিলাভেও বলা আছে। আমাদের দরকার শুধু ওইটা একটু খুঁজে খুঁজে পড়া। এখন খুঁজে খুঁজে পড়া তো আমাদের আসলে সম্ভব না, কারণ আমরা বেলিলাভ পড়ে মানুষজন HCPS ফাইনাল পার্ট পাস করে যায়। 4 বছরের কোর্স 5 বছরের কোর্স ওরা ফাইনাল পার্ট পরীক্ষা পাস করে যায় বেলিলাভ পড়ে। আর আমরা ফাইনাল প্রফে আমাদের 1.5 বছর সময়ে 1.5 বছরে আমরা মেডিসিন, সার্জারি, গাইনি এই 3টা সাবজেক্ট একসাথে পড়বো, তখন আসলে আলাদাভাবে পুরো বেলিলাভ পড়া আমাদের জন্য সম্ভব না বা প্র্যাকটিক্যালি এটা ফিজিবল না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই যেটা বেলিলাভ থেকেই পড়বো, তবে কতটুকু পড়বো এটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, খুঁজে বের করলে স্যাররা কিন্তু একটা 5th ইয়ারের স্টুডেন্ট বা একটা ফাইনাল প্রফে এমন কোনো কোশ্চেন করে না যেটা এক্সপিরিয়েন্স লেভেলের, এমন কোশ্চেনই করেন যেটা হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য লাগবে। কিন্তু আমরা আসলে ওইরকম ভাবে বই না পড়ার কারণে আমরা অ্যান্সার গুলো দিতে পারি না, বা আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি না যে না স্যার আমি এই জিনিসটা বেলিলাভ থেকে পড়েছি। যদি আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি যে স্যার এই জিনিসটা আমি বেলিলাভে পড়েছি, বেলিলাভে আছে, তাহলেই কিন্তু স্যাররা খুশি হয়ে যাবে এবং আমার নাম্বারও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ব্যাচটা খোলার মেইন উদ্দেশ্য হলো আমাদের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসা। কারণ আমরা সবাই জানেন যে সিনেমাস মেডিকেল একাডেমি এটা বেলিলাভ সম্পর্কে প্রথম, মানে বাংলাদেশের মধ্যে প্রথম বেলিলাভের কোর্স শুরু করেছে সিনেমাস মেডিকেল একাডেমি সেই 2019 সাল থেকে। 2019 সাল থেকে আমরা ক্লাস নেই। তখন দেখা গিয়েছে 2019 সাল থেকে কিছু স্টুডেন্ট এসে বসে থাকে যারা 5th ইয়ারের ফাইনাল প্রপ দিবে, কিন্তু তারা বেলিলাভের জন্য যেহেতু কোনো ধরনের কোথাও ওরকম কোনো গাইডলাইন নাই, এই জন্য ওরা বাধ্য হয়ে আমাদের FCPS এর ব্যাচে এসে ভর্তি হতো এবং পরবর্তীতে দেখা যেত ক্লাস শেষ হয়ে একটা এক্সট্রা টাইম এসে বলতো যে ভাই আমি তো আসলে 5th ইয়ার স্টুডেন্ট, আর আমি কিভাবে পড়তে পারি ভাই, এই জিনিসটা ভাই বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিলে কেমন হয়। তাহলে এই জিনিসটা আমরা 2019 সাল থেকে দেখেছি, অসংখ্য স্টুডেন্ট তারা 5th ইয়ারে পড়া সত্ত্বেও তারা বেলিলাভের গুরুত্ব অনুধাবন করে তারা আমাদের বিভিন্ন FCPS কোর্সে এসে ভর্তি হয়েছে। এই জন্য আমরা মনে করলাম যে না, এখন আমাদের যেহেতু সময়ের সাথে সাথে দায়বদ্ধতাও চলে আসে এবং অনেকেই আমাদেরকে নক দেয় বিভিন্ন সময় যে ভাই 5th ইয়ারের স্টুডেন্ট বা 5th ইয়ারে যারা তাদের জন্য কিছু কোর্সের ব্যবস্থা করেন। এখন এই 5th ইয়ারের জন্যই আসলে আমরা স্পেশালি শুধু 5th ইয়ার বা ফাইনাল প্রপ পরীক্ষার্থী যারা তাদের জন্য বেলিলাভ এবং ডেভিডসন দুইটা কোর্সই শুরু করেছে। আজকে আমাদের বেলিলাভের ওরিয়েন্টেশন, এবং যারা আমাদের এখানে বেলিলাভের
যে রুটিনটা শেয়ার করো একটু, সজীব রুটিনটা একটু শেয়ার করো। রুটিনটা দেওয়া আছে, রুটিনটা দেখলে বুঝবেন এটা কিন্তু শুধুমাত্র ফিফথ ইয়ারের জন্য। এখানে কিন্তু এক্সট্রা কোনো জিনিস আমরা পড়াবো না, শুধু ফিফথ ইয়ারের জন্য যেগুলো। এবং আমরা জানি যে ফিফথ ইয়ার আমাদের রিটেন লাগে, আমাদের ভাইবা লাগে, আমাদের শর্ট কেস লাগে, লং কেস লাগে এবং অসপি লাগে। এবং এই রুটিনটা খেয়াল করলে সবাই দেখবেন আমাদের মোটামুটি সবকিছু যা যা লাগে, রিটেনের টপিকস, ভাইবার টপিকস, শর্ট কেসের টপিক। যেমন শর্ট কেস আমরা কি কি পড়ি, আমরা লাম্প এক্সামিনেশন পড়ি, হার্নে এক্সামিনেশন পড়ি, হাইড্রোসিল এক্সামিনেশন, ওই যে থাইরয়েড সোয়েলিং, এই সব কিছু কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া আছে। যদিও আমরা সবকিছু একেবারে শর্ট কেস লং কেসের মতো অ্যাকুরেটলি ওইভাবে যেভাবে পড়ানো উচিত একেবারে ওইভাবে পড়ানো সম্ভব না। কারণ আমরা সবাই জানি আসলে একটা শর্ট কেস লং কেস পড়াতে গেলে একটা শর্ট কেসেই 1.5-2 ঘন্টা চলে যায়। সেক্ষেত্রে আমরা একই সাথে 20টা ক্লাসের মধ্যে সবগুলো শর্ট কেস ধরে পড়া সম্ভব না। তবে বেলি ল্যাবের মধ্যে শর্ট কেস রিলেটেড যেই কথাবার্তা আছে এবং স্যাররা যে কথাগুলো কোশ্চেন করেন সবগুলো আমাদের চেষ্টা করা হবে এই ক্লাসগুলোর মধ্যে টাচ করার। এবং যখনই আমরা বেলি ল্যাব সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসবে, তখন আমরা যখন মাখনলাল পড়তে যাব তখন দেখবো যে না, আমি মাখনলালের জিনিসটা আছে এটা তো বেলি ল্যাবেও আছে। বা কিছু জিনিস দেখা যায় যে মাখনলাল যেহেতু এটা ইন্ডিয়ান রাইটারের বই, ওইখানে দেখা যায় যে কিছু জিনিস একটু মানে অন্যভাবে বলা থাকে। এটা আমরা তখন ইচ্ছা করলেই বেলি ল্যাবে যেভাবে বলা আছে ওইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারি। এবং আমাদের অ্যান্সার শুনেই স্যাররা বুঝে যাবে যে না, এই ছেলেটা বা মেয়েটা তারা বেলি ল্যাব পড়ে এসেছে। এবং যখনই স্যারদের মাথার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবো যে আমরা বেলি ল্যাব পড়ে বা টেক্সট বুক পড়ে পরীক্ষার হলে ঢুকেছি, তখন কিন্তু স্যাররা বুঝে যাবে এবং তাদের ইমপ্রেশন হয়ে যাবে এই ছেলে বা মেয়েকে ফেল করানো যাবে না। এবং তখন আস্তে আস্তে নাম্বার বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এটাই মেন উদ্দেশ্য যে আমরা বেলি ল্যাবকে বেসিস করে আমাদের যে রিটেন, ভাইবা, শর্ট কেস, লং কেস এগুলো আমরা প্রিপারেশন নেওয়া শুরু করবো। 20টা ক্লাসের মাধ্যমে আমরা এইভাবে পড়বো যে আমাদের কোনটা আমরা কিভাবে অ্যান্সার দিব। ঠিক আছে, এবং তখন আমরা কিন্তু কনফিডেন্ট থাকবো। এবং আমরা সবাই জানি যে এটা আমার ক্ষেত্রে হতো যে আমি যখন একটা গাইড করতাম বা আমি মাখনলাল বা ওই যে এস দাস পড়তে গেলে আমার কাছে মনে হতো যে আচ্ছা না, এখানে যে কথাটা লিখেছে এই কথাটা কি আসলে ঠিক, এটা কি স্যাররা মানবে, এরকম একটা কনফিউশন সবসময় হতো। কিন্তু আমার ক্ষেত্রে আসলে তখন এত টাইম ছিল না যে আমি খুঁজে বা আমি জানতামও না যে বেলি ল্যাবে কোথায় এই অংশটা আছে। এইটা আশা করি আমি যে প্রবলেমটা ফেস করেছি বা আমরা এখানে যারা আছেন তারা যেই প্রবলেমটা ফেস করেছে এটা যেন তোমরা ফেস না করো, এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য হবে। তাহলে আমরা ফিফথ ইয়ারের জন্য স্পেশালি ফিফথ ইয়ারের মতো করে এখানে কোনো এক্সট্রা টপিকসও পড়ানো হবে না, আবার যেগুলো লাগবে ফিফথ ইয়ার ওগুলো স্কিপও করা হবে না। শুধুমাত্র ফিফথ ইয়ারের জন্য যেগুলো লাগবে ওগুলোই আমরা পড়াবো। এবং ওইখানে রিলেটেড লং কেস, শর্ট কেস এগুলো ডিসকাশন করা হবে। তারপরে কিছু যেমন আমরা একটা টপিক দেখতে পাচ্ছি যে 4 নাম্বার ক্লাস না 3 নাম্বার ক্লাস, এখানে কিন্তু বেলি ল্যাবের পিছনের দিকে একটা চ্যাপ্টার আছে। বেলি ল্যাবের শেষ হয়ে যাওয়ার পরে একেবারে পিছনের দিকে অপারেশন থিয়েটার, ওইখানকার এনভায়রনমেন্ট, তারপরে কিছু ইনস্ট্রুমেন্ট এগুলো সম্পর্কে বলা আছে, এগুলো আমরা কেউ হয়তো বা জানিও না। এই জিনিসগুলো কিন্তু এই ক্লাসে ইনক্লুড করা হচ্ছে যেগুলো আমাদের অস্ত্রের জন্য কাজে লাগবে। ঠিক আছে, তাহলে মোটামুটি ধরা যায় বেলি ল্যাবের জন্য ফিফথ ইয়ারের জন্য, বেলি ল্যাব থেকে ফিফথ ইয়ারের জন্য যা যা লাগবে সবকিছু মোটামুটি আমরা চেষ্টা করব সবকিছু এখানে ইনক্লুড করে দেওয়ার। এবং এটা করলে কি লাভ হবে, এটা করলে একটা লাভ হবে, আমাদের কনফিডেন্স চলে আসবে। আমরা ফিফথ ইয়ারে উঠে বা আমরা ফাইনাল প্রফে গিয়ে অ্যান্সার দিতে পারবো যে স্যার আমি এটা বেলি ল্যাব থেকে পড়েছি, এটা এইভাবে বেলি ল্যাবে আছে। বা আমরা আমাদের যখন আমরা এই রিটেন পড়তে যাব, আমরা তো রিটেন অবশ্যই গাইড থেকে পড়বো, কারণ গাইড ছাড়া গাইডে যেরকম কোশ্চেন অনুযায়ী কোন সালে কোনটা আসছে ওইভাবে দেওয়া আছে, অন্য কোথাও আমরা পাবো না। আমরা গাইড ফলো করব, তবে গাইড পড়ার সময় আমরা দেখবো যে এটা বেলি ল্যাবের সাথে মিলে কি মিলে না। অনেক কিছুই দেখবো যে গাইডে দেওয়া থাকে যেটা বেলি ল্যাবের আগের এডিশন বা পুরান এডিশন বা অন্য কোনো বই থেকে নিয়ে নিয়েছে, ওটা যদি বেলি ল্যাব থেকে থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ওটা কারেকশন করে ফেলতে পারবো একই সাথে। এবং এরকম করলে আমরা দেখবো যে আমাদের রিটেনে মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কি আমরা শর্ট কেস এবং লং কেস সাথে অনেক সময় একেবারে বেলি ল্যাবের একেবারে বেলি ল্যাব থেকে যে কোশ্চেন গুলো আসে ওগুলো লং কেস শর্ট কেসে ক্রস কোশ্চেন হিসেবে করেন। এই কোশ্চেন গুলো আমরা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবো। যেমন একটা হলো ক্যালোরস ট্রায়াঙ্গেল, আমরা জানি যে গল ব্লাডারের ক্ষেত্রে ক্যালোরস ট্রায়াঙ্গেল একটা আছে। এখন এই জিনিসটা কিন্তু সাদা প্রায়ই লং কেসে জিজ্ঞেস করে, যারই কলেসিস্টাইটিস করবে তাকে ক্যালোরস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি জিজ্ঞেস করা হয়। এখন এই ক্যালোরস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কিন্তু আমাদের অন্য অনেক বইয়ে নাই বা অন্যান্য বইয়ের সাথে বেলি ল্যাবের কথাটা মিলে না। তবে আমরা যখন এখন বেলি ল্যাব পড়বো তখন আমরা বেলি ল্যাব থেকে ক্যালোরস ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা পড়বো এবং পরীক্ষার হলে আমরা ওটা অ্যান্সার দিতে পারলে সাদাও কিন্তু খুব খুশি হবে। তখন আর জিজ্ঞেস করবে না যে তুমি এটা কোথায় পেয়েছো, তুমি এটা কোন জায়গা থেকে অ্যান্সারটা দিলা। তখন কিন্তু আর সাদা এই ধরনের কোশ্চেন করে আমাদের হ্যারাস করবেন এবং আমরাও
কনফিডেন্সের সাথে অ্যান্সার গুলো দিতে পারবো। তাহলে সবাইকে এত কথা বলার মেন উদ্দেশ্য হলো আমাদের মেন ইম্পর্টেন্সটা বুঝানো যে বেলি ল্যাবটা কেন করা দরকার। এটা আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেমন লাগবে এমন পোস্ট গ্রাজুয়েশনে লাগবে। সবাই জানেন যে এখন আসলে আমরা তো প্রতি বছর মেডিকেল স্টুডেন্ট প্রায় 10,000 করে ভর্তি হয় এবং বেরো হয় 10,000-এর মতো। অথচ পোস্ট গ্রাজুয়েশন আমরা যদি দেখি, যেমন সার্জারিতে এখানে যারা আছে অনেকেই দেখা যাবে পরবর্তীতে সার্জারি পড়বে। সার্জারিতে যদি তোমরা খেয়াল করো যে 2000, যেমন আমরা যদি এই লাস্ট বছরের কথা চিন্তা করি, যে জানুয়ারির এফসিপিএস এর কথা, পার্ট 1 এর কথা। পার্ট 1 পরীক্ষায় প্রায় 1,500 জন পরীক্ষা দিয়েছে, কিন্তু পাশ করেছে এর মধ্যে শুধুমাত্র 85 জন। 1,500-এর মধ্যে 85 জন। তারপর কি আমাদের, আমি যখন পাশ করেছি 2017 সালে পার্ট 1 মানে এফসিপিএস পার্ট 1, তখন কিন্তু একেবারে 1100 জনের মতো পরীক্ষা দিয়েছিল, তখন পাশ করেছিল মাত্র 21 জন। তাহলে এত কম, এত সবাই কিন্তু ভালো ছাত্র, সবাই স্টুডেন্ট, সবাই ডাক্তার, কিন্তু পাস রেট এত কম কেন? কম কারণ আমরা সবাই সেই ওই যে ফিফথ ইয়ারে মাখনলাল বা এইসব বই পড়ে এসেছি, কিন্তু ফিফথ ইয়ারের পরে আসলে পোস্ট গ্রাজুয়েশনে আসলে এই মাখনলাল বা এই জিনিসগুলো আর লাগে না আমাদের। এবং এগুলো লাগে না, কিন্তু আমরা পরবর্তীতে যখন পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতে যাই তখন আমরা খেয়াল করবো যে আমাদের আর নর্মাল প্রিপারেশনের সাথে ওটা মিলছে না। আমাদের রেসপিরাল যে নলেজ ফিফথ ইয়ারে, ওটা দিয়ে আমরা পোস্ট গ্রাজুয়েশনের নলেজটাকে কভার দিতে পারছি না, এই জন্য ফেল রেটটা বেড়েছে। তাহলে এখনই যদি আমাদের বেলি ল্যাব সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে, আমাদের ফিফথ ইয়ারে, আমি এটা মোটামুটি বলতে পারি সবাইকে, ফিফথ ইয়ারে মানে পাশ করার পরে, এমবিবিএস পাশ করার পরে সবাই যখন পোস্ট গ্রাজুয়েশনে যাবা তখন দেখবা খুব ইজি হয়ে যাবে মোটামুটি। যে আমাদের বেলি ল্যাব পড়া থাকলে তখন পড়া গুছানো এবং প্রিপারেশন নেওয়া মোটামুটি ইজি হয়ে যাবে তখন। তাহলে আমাদের এটা আন্ডার গ্রাজুয়েটেও কাজে লাগবে এবং পোস্ট গ্রাজুয়েশনেও যারা প্রিপারেশন বা সার্জারিতে প্রিপারেশন নিতে যাবে তাদেরও এটা কাজে লাগবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আমি আসলে আমার যেহেতু ডাক্তার সজীব এবং ডাক্তার নাজিম এবং ডাক্তার শাওন সবাই আমাদের কোর্স বা বিভিন্ন কথাবার্তা বলেছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথাবার্তা শেয়ার করলাম এবং আশা করি এটা কাজে লাগবে। এখানে আসলে আমরা পড়াচ্ছি, আজকে তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন মানে হলো শুধু ওরিয়েন্টেশন করছে, আমাদের কোর্সটা কি রকম হবে, কোর্সে কি কি জিনিস পড়ানো হবে, এই জিনিসটা ওরিয়েন্টেশন। তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে এরপরে আমাদেরকে কোশ্চেন করতে পারে, আমরা এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। অনেক সময় হয়ে গিয়েছে, আসরের নামাজেরও সময় হয়ে গেছে। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রোগ্রামের আজকে ডাক্তার সাইদ ভাই আছেন, ডাক্তার সাইদ ভাইয়ের কথা শুনে আমরা প্রোগ্রাম শেষ করব। আচ্ছা শাওন, কয়েকটা কোশ্চেন এসেছে, যেমন আমাদের ক্লাস টাইমটা কখন হবে? আপনি বলে দেন ভাইয়া। আপনি বলে দিবেন না আমি বলবো? এটা তুমি বলে দাও। আচ্ছা, তো আমি একটু রুটিনটা একটু বলে দিচ্ছি। আসলে বেলি ল্যাব তো বিশাল বড় একটা বই, প্রায় 1200 পৃষ্ঠার একটা বই। এত বড় একটা বই যখন আমরা ক্লাসে যেতাম বা ওয়ার্ডে যেতাম তখন দেখতাম আমাদের প্রফেসর যারা আছেন তারা, বিশেষ করে আমি যেই ওয়ার্ডে কাজ করতাম সেই ওয়ার্ডে আমাদের যে প্রফেসর ছিলেন, আগে দেখতাম যে উনি প্রতিদিন 9টা বাজে আসতেন, 9টা থেকে 10টা পর্যন্ত বেলি ল্যাব পড়তেন, তারপরে উনি রাউন্ড দিতে বের হতেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 50 to 55 ইয়ার্স এর একজন মানুষ, যিনি প্রায় 30 বছর মেডিকেল সায়েন্স পড়ছেন, তারও এখনো বেলি ল্যাব পড়া লাগে। তাহলে এটা আমরা কখনোই বলতে পারবো না যে মাত্র 20টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমরা বেলি ল্যাবের পুরো হাফেজ বানাই দেবো। এটা আসলে আমাদের, এটা আমরা বলছিও না, এটা আসলে অবাস্তব বিষয়। তো আমরা যেটা বলছি যে আমাদের পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য এবং আমাদের পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের জন্য বেলি ল্যাবটাকে যতটুকু সম্ভব প্যালেটেবল করার, যতটুকু যায় আমরা সেটা করার চেষ্টা করবো আপনাদের জন্য। প্রায় 82টা চ্যাপ্টার আছে, এর মধ্যে দেখা যায় যে অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে কোনোদিন কোনো প্রশ্ন আসে না। এই জায়গাগুলো এখন আপনাদের পড়ার আসলে প্রয়োজনই নেই। আপনারা একটু যদি রুটিনটা দেখেন, আমি রুটিনটা শেয়ার করেছি এখানে, রুটিনটা যদি ভালো করে একটু দেখো যে এখানে অনেকগুলা ক্লাস আছে যেখানে প্রায় 10টা থেকে 12টা, আবার কোনো কোনো ক্লাসে দেখা যাচ্ছে দুইটা চ্যাপ্টার আলোচনা হবে। অনেক চ্যাপ্টার আছে দেখছি যে আমরা 10টা চ্যাপ্টার। তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এক ক্লাসে কি 10টা চ্যাপ্টার আসলে আলোচনা করা সম্ভব? আসলে এটা তো আমি আগেই বলে দিয়েছি যে সবগুলা চ্যাপ্টার অত বেশি ইম্পর্টেন্ট থাকে না, বা প্রত্যেকটা চ্যাপ্টারের সবকিছুই অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে না। আমাদের কাজ হবে ইম্পর্টেন্ট টপিক গুলা বা ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টার গুলা আছে সেই চ্যাপ্টার গুলাকে বেশি এমফাসাইজ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো যে আমাদের ক্লাস কখন হবে। রমজান মাস যেহেতু রাতের বেলায় তারাবি থাকে,
নামাজের বিষয় থাকে, অনেকেই রাতের বেলা ক্লাস করতে চায় না। আবার কলেজ, তারপরে অনেকের ডিউটি থাকে, অনেকে আমাদের মেন্টরদের ডিউটি থাকবে, অনেকে আপনারা কলেজে যাবেন, সেই হিসাবে 2টা থেকে 3টা সময়টাও একটু জটিল হয়ে যায়। এই কারণে রমজান মাসে আমরা আমাদের ক্লাস রেখেছি হলো 4টা থেকে, বিকাল 4টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। আশা করি আমরা ইফতারের আগে আমাদের ক্লাসগুলো শেষ করতে পারবো। আমাদের ক্লাস শুরু হবে আগামী 18/4/2021 থেকে। 18 তারিখ থেকে আমাদের ক্লাস থাকছে। এখানে আমরা যারা পার্টিসিপেন্ট দেখছি, অনেকেই তোমরা এখনো ভর্তি হওনি। ভর্তি না হওয়া পার্টিসিপেন্টসরাও এখানে আছে। তো যারা ভর্তি হবে অথবা যারা ভর্তি হয়নি, তাদের জন্য আমাদের এই প্রথম ক্লাস যেটা আছে সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের যেই সিনাপস মেডিকেল একাডেমির মেইন গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে এই ক্লাসটা নিব। তো যারা এখনো ভর্তি হওনি তাদের জন্য এই ক্লাসটা করার সুযোগ থাকছে। অনেকেই জিজ্ঞেস করেছো যে আজকে তোমরা ভর্তি হওনি কিন্তু আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত আছো। অনেকেই জানতে চাচ্ছ যে আমাদের ভর্তি প্রসিডিওরটা কি। ভর্তি প্রসিডিওর আসলে আমাদের সিনাপস মেডিকেল একাডেমির যে গ্রুপটা আছে সেখানে আসলে পোস্টটা পেয়ে যাবা। ভর্তির বিভিন্ন পোস্ট আছে, সেখানে ভর্তি প্রসিডিওর গুলো দেওয়া আছে। এছাড়াও যদি কারো জানার ইচ্ছা থাকে আমাদেরকে নক করবেন, আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বার গুলোতে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। সাইদ ভাই আপনি আছেন? আচ্ছা শাওন, আমি 2-1টা কোশ্চেন অ্যান্সার একটু দিয়ে দিই, ঠিক আছে? জি জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার এসেছে, আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। যেমন একজন কোশ্চেন করেছে যে আমি কোর্স সার্জারিতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা নেই আপাতত, তাহলে এই কোর্স এটা কি করার দরকার আছে কিনা? তাহলে এটা কিন্তু আমাদের সার্জারি ক্যারিয়ার যারা করবে তাদের জন্য এই কোর্সটা না, এটা হলো 5th ইয়ারের জন্য এবং ফাইনাল প্রফে যারা পরীক্ষা দিবে তাদের হেল্প করার জন্য এই কোর্সটা। এবং এই কোর্সের মাধ্যমে আমরা বলেছি যে এখানে এমন ভাবে সাজানো হয়েছে যেন এটা হলো লং কেস, শর্ট কেস, রিটেন, ভাইবা সবকিছুতে হেল্প হয়। এবং আমরা জানি ফাইনাল প্রফে সার্জারিতে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হওয়ার একটা, সব মেডিকেলে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়। এটার জন্যই মেনলি তারা যেন একটু বেনিফিট পায়, এই জন্য এই কোর্সটা করা হয়েছে। এবং যারা কোর্স করবে এমন না যে সবাইকে এই সার্জারিতে ক্যারিয়ার করতে হবে, তবে কেউ যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চায় তাহলে তাদের জন্য এটা উপকার হবে। কারণ এই জিনিসগুলোই আবার দেখা যায় যে পোস্ট গ্রাজুয়েশনেও লাগে, তাহলে এগুলো কিন্তু তখনও দেখা যাবে কিছু না কিছু এগুলো হেল্প হবে। আর আরেকজন বলেছে যে ওয়ার্ড হয় না এখন কিভাবে, বা এখন ক্লাসগুলো করে কি লাভ? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যেমন আমি বলেছি যে আমরা ওটিতে যাই, ওটিতে গিয়ে কি করি, ওটিতে গিয়ে আমরা স্যাররা কি করে উকি ঝুঁকি মারি, তারপরে হলো ছবি টবি তুলে চলে আসি। এই জিনিসটার প্রবলেম কেন হয়? কারণ আমরা আসলে জানি না কি অপারেশন হচ্ছে, ওটা সম্পর্কে আমাদের প্রিলিমিনারি কোনো আইডিয়াই নাই। এই আইডিয়া না থাকার কারণে আমরা আসলে কোনো কিছু কাজ করার সময় কি করতে হবে এটাও বুঝি না, এজন্য আমরা ওই 2 ঘন্টা এমনি ঘুরে ফিরে চলে আসি। তবে কিন্তু আমাদের যদি মোটামুটি একটা আইডিয়া থাকে যে না এই পেশেন্টের থাইরয়েড অপারেশন হচ্ছে, থাইরয়েড অপারেশন কি করতে হয় না করতে হয়, কি কোন ভেসেল লাইগেট করতে হয়, এগুলো যদি আমাদের একটু আইডিয়াও থাকে, আমরা কিন্তু তখন দেখবো যে আমাদের ইন্টারেস্ট আমরা পাচ্ছি যে অপারেশন হচ্ছে, এই অপারেশনটা সম্পর্কে তো আমি অল্প কিছু জানি, এখন আমি একটু দেখি স্যাররা আসলে কি করছে। এবং তখন আমি আমার সাথে মিলে নিতে পারবো যে আমার নলেজের সাথে স্যারদের নলেজ, এবং তখন কিন্তু আমি কোশ্চেনও করতে পারবো স্যারদের কাছে যে স্যার বইয়ে তো এরকম লেখা আছে, আমরা পড়েছিলাম, স্যার আপনি এটা কেন করলেন না, বা আপনি এটা কখন করবেন, এরকম। তাহলে আমরা কিন্তু ইন্টারেস্ট পাই না, তার অন্যতম প্রধান কারণ হলো আমাদের ওইভাবে আমাদের নলেজটা নাই। নলেজ থাকলে আমরা দেখবো যে আমাদের কিন্তু তখন ওয়ার্ডে গিয়েও পেশেন্ট যখন আমরা দেখবো তখন আমরা মজা পাবো, আবার যখন দেখবো যে আমরা ওটিতে গিয়েছি তখন আমরা মজা পাবো যে না এই জিনিসটা করা হচ্ছে, আমি বইয়ে এরকম করেছি। তাহলে এটা কিন্তু এখন যেহেতু আমাদের করোনার সময়, আর মে মাস বা এখন যে অবস্থা হয়তো বা জুন মাসের আগেও খুলবে না, জুন মাসের পরে হয়তো বা পরিস্থিতি ভালো হলে সবকিছু খুলে দিবে। তাহলে এখনই যদি আমরা এই সব বেলি লাভের এই টপিক গুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া করতে পারি, তখন কিন্তু দেখবো যে পরবর্তীতে গিয়ে এই কোরিলেট করা আমাদের জন্য সুবিধা হবে। আর এখন যেহেতু রমজান মাস, আমাদের ক্লাসগুলো অবশ্যই থাকবে বিকালে। বিকালে এটা ডিপেন্ড করবে হয় 2:30 বা 3টা এর মধ্যে সময় থাকবে, এবং সবাই সময় চেষ্টা করা হবে যেন এই সময়টা মানে ক্লাসগুলো ইফতারের আগে শেষ হয়ে যায়। এবং টাইম ডিউরেশন আসলে 2.5 থেকে 3 ঘন্টা, এর বেশি মানে সম্ভব না, এবং এটা খুব বেশি প্যালেটেবলও হবে না। এজন্য ডিউরেশন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা।
আচ্ছা, আমাদের আরো কিছু কোশ্চেন আছে, আমি একটু বলে দেই যে যেমন আমাদের এখানে কিন্তু সবার জন্য বেলি লাভের 27th এডিশন এটাই লাগবে। এটা আসলে অনেকে বলবে যে নীলক্ষেত তো বন্ধ, নীলক্ষেত বন্ধ হলে নীলক্ষেতের অনেক দোকানি আছে অনলাইনে, তাদের কাছে অর্ডার করলে ওরা কুরিয়ারে পাঠিয়ে দেয়। 27th এডিশন কেনাই সবচেয়ে ভালো হবে, একেবারে কালার কপি, ওটা হয়তো বা 500 থেকে 600 টাকার মতো লাগে, ওই রকম কিনে একটা নিজের পড়া, ওটাই হলো সবচেয়ে ভালো। আর হলো এখানে বেলি লাভ ছাড়া অন্য কোনো বই ওইভাবে আমরা পড়াবো না, কিন্তু এখানে যারা ক্লাস নিবে তারা ম্যাক্সিমামই বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছে, এবং তারা বছরের পর বছর স্যাররা কি কোশ্চেন করে, স্যাররা কি অ্যান্সার শুনতে চায়, এই ধরনের সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন আছে। এই জন্য তারা কিন্তু ক্লাসের মধ্যে বেলি লাভের মধ্যে নাই এমন কিছু কোশ্চেনও তারা অ্যান্সার দিবেন, বা এমন কিছু কোশ্চেনও তারা ডিসকাশন করবেন যে এই জিনিসটা বেলি লাভে নাই কিন্তু স্যাররা এই কোশ্চেনটা করেন। ঠিক আছে, তাহলে আমরা অন্য কোনো বই ভাবে ফলো করব না, তবে অন্য বইয়ে আছে বা স্যাররা বিভিন্ন সময় জানতে চান এমন টপিকস তো ডিসকাশন করা হবে। আচ্ছা, এটা আমরা 4টায় শুরু করব না। হ্যাঁ, ডক্টর জাহিন নামে একজন বলেছে K74, আমরা এটা 4টায় শুরু করবো না, ঠিক আছে? আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওরিয়েন্টেশন তো আমরা ধরে নিয়েছে যে 1 থেকে 1.5 ঘন্টা, এর জন্য আমরা 4টায় শুরু করেছি। তবে আমাদের যে রুটিন ক্লাসগুলো ওগুলো কিন্তু জোহর নামাজের পরেই শুরু হবে, 2:30 বা 3টার দিকে শুরু হয়ে ওগুলো ইফতার আগে শেষ হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম হবে না। আচ্ছা শাওন, তাহলে তুমি এখন কন্টিনিউ করতে পারো। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে আসলে যদি ক্লাস মিস হয় সেক্ষেত্রে কি করা যায়। তোমরা যারা ভর্তি হয়েছো অলরেডি তোমাদেরকে একটা সিক্রেট ফেসবুক গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, তোমরা অলরেডি সেখানে অ্যাড হয়েছো। তো আমাদের ওই ক্লাসগুলো সবগুলো ওখানে রেকর্ডেড থাকবে, এই ফেসবুক গ্রুপে লাইভ হবে এবং রেকর্ডেড থাকবে। কেউ যদি ক্লাস মিস করে অথবা ক্লাসের কোনো নির্দিষ্ট অংশ যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ওই রেকর্ডেড যে ক্লাসটা সেটা থেকে তোমরা কভার করতে পারবে। অনেকেই আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো দ্রুত। কারো যদি প্রশ্ন থাকে তাহলে এই কোর্সের জন্য আমাদের গাইড লাগবে না, আমাদের বেলি লাভ লাগবে। তবে তোমরা চেষ্টা করবে যে রিটেনের যে গাইডটা তোমরা ফলো করো, ওই গাইডটা আমাদের যেদিন যে চ্যাপ্টার পড়ানো হবে তারপরে গিয়ে এখানে পড়লে কিন্তু দেখবে অনেক কিছু তোমাদের মাথায় চলে আসবে। এরপরে তোমরা যখন রিটেনের কোশ্চেন গুলো উল্টাবা দেখবে যে কোশ্চেন গুলো মনে রাখা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে, তোমরা যদি ক্লাসগুলো করার পরে যে টপিক গুলো পড়ানো হবে বা যে চ্যাপ্টার গুলো পড়ানো হবে ওগুলো যদি তোমরা রিটেনের বই থেকে একই সাথে দেখে ফেলো, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য উপকার হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের আসলে ফিফথ এর জন্য এই এসআরবি টা কতটুকু প্রফুল হবে একটু জানতে চাচ্ছি। কারণ এই যে বেলি ল্যাব এসআরবি দুইটাই তো দেখলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এসআরবি তে মনে হচ্ছে একটু সাজানো, পড়াগুলো একটু সাজানো দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এসআরবি আর মাখন লাল দুটাই আসলে মোটামুটি সেম টাইপের বই, কিন্তু স্যাররা আসলে এই বইগুলো রেফারেন্স খুব বেশি পছন্দ করেন না, এবং এগুলো বললে অনেক সময় স্যাররা খেপে যান এবং খেপে যাওয়ার পরে আরো উল্টাপাল্টা কোশ্চেন করেন। এবং এখানে যেগুলো দেওয়া আছে এটা ঠিক যে বেলি লাভের চেয়ে এসআরবি বা মাখন লালে অনেক বেশি সাজানো দেওয়া আছে, এবং এজন্যই আমরা কিন্তু ওই বইগুলো ফলো করি। আমরা ম্যাক্সিমাম এখানে যারা আছে বা সবার কাছেই ফিফথ কিন্তু 80%ই দেখা যায় তারা এসআরবি বা মাখনলাল পড়ে, তারা বেলি লাভ পড়ে না। কারণ কি? কারণ বেলি লাভ আমাদের ফলো করতে প্রবলেম হয়, বা বেলি লাভ যেভাবে পড়ার আমাদের কোন ভাবে আমরা পড়বো, কারণ বেলি লাভে সবকিছু দেওয়া আছে, একেবারে সার্জারি থেকে শুরু করে এফসিপিএস এরও জিনিসপত্র সবকিছু দেওয়া আছে। তাহলে ওইখান থেকে খুঁজে বের করাটার দায়িত্ব হলো এখানে যারা মেন্টর তাদের। খুঁজে বের করে দিলে দেখবা যে তোমাদের জন্য তখন এই কোরিলেট করা ইজি হবে। তবে এটা আমি সবাইকে রিকমেন্ড করবো যে তোমরা বেলি লাভকে বেসিস ধরে অন্যান্য বই ফলো করবা, যেন কোশ্চেন করলে তোমরা কনফিডেন্সের সাথে অ্যান্সার দিতে পারো স্যার এই জিনিসটা বেলি লাভে আছে। কারণ এসআরবির কোশ্চেন গুলো তোমরা দেখবা বেলি লাভেও আছে, সেক্ষেত্রে কিন্তু আর বলতে হবে না যে স্যার আমি এটা এসআরবি তে পেয়েছি, ওটা কিন্তু তখন খুব ইজিলি অ্যান্সার দেওয়া যাবে, স্যার এটা বেলি লাভ আছে। এসআরবি এবং মাখনলাল কেন কাজে লাগবে? ওটা হলো কিছু গুছানো অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু বেসিকটা কিন্তু মেইনলি বেলি লাভ থেকে আমাদের বেসিকটা নিতে হবে।
আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো। পলাশ ভাই আছেন, উত্তর দিবেন। আমরা শেষ করব, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেষ করব প্রোগ্রাম। আচ্ছা অনেক হ্যাঁ, আর আসরের সময় কি ক্লাস অফ থাকবে কিনা? অবশ্যই আমাদের জোরের পরে 2:30 বা 3টার সময় ক্লাস শুরু হবে নরমালি, ওটা আগেই বলে দেওয়া হবে কখন ক্লাস শুরু হবে, এবং আসরের নামাজের জন্য ব্রেক দেওয়া হবে, এবং মাগরিবের ইফতারে আমরা চেষ্টা করবো আধা ঘন্টা আগেই ক্লাসটা শেষ করে দেওয়া। ভাইয়া, সাইদ ভাই মনে হয় ব্যস্ত আছেন, আপনি কারো যদি প্রশ্ন আর না থাকে তাহলে আপনি শেষ করে দেন ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আর একটু দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, চ্যাট বক্সে আচ্ছা, লিখতে পারো কোশ্চেন অথবা অ্যান্সার unmute করে বলতে পারো। সেশনের ম্যাক্সিমাম কোশ্চেন আমার মনে হয় অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট আমাদের আজকে যে ওরিয়েন্টেশন ওইটার কিছু কিছু ইন শর্টে বলে আমি আজকের প্রোগ্রাম শেষ করব। তাহলে আমাদের আজকের প্রোগ্রামটা ছিল 5th ইয়ারের জন্য বেলিলা বেস্ট ক্লাসে, ঠিক আছে? তাহলে আমরা সবাই জানি যে বেলিলাভ কিন্তু এফসি আন্ডার গ্রাজুয়েটে লাগে, এটা হলো এফসিপিএস পার্ট 1 এ লাগে, এফসিপিএস পার্ট 2 লাগে, ঠিক আছে? এবং যারা এফসিপিএস পাস করে যায় প্রফেসর, তারাও বেলিলাভ করে। তাহলে আমাদের জন্য কতটুকু, 5th ইয়ার বা ফাইনাল প্রফের জন্য কতটুকু, এবং এফসিপিএস এর জন্য কোনগুলো, ওগুলো কিন্তু আলাদা। তাহলে আমাদের এখানে মেইন কাজ হবে আমরা এই 5th ইয়ারের জন্য যে টপিকস গুলো ওগুলো আলাদা করে ওইভাবে প্রেজেন্ট করার, যে এই জিনিসগুলো 5th ইয়ারে লাগে, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে রিটেনে কোশ্চেন আসে, এখান থেকে ভাইভাতে স্যারা কোশ্চেন জিজ্ঞেস করে, তারপরে এখান থেকে শর্ট কেসে স্যারা এরকম ক্রস কোশ্চেন করে, এগুলো খুঁজে দেওয়ার দায়িত্ব হলো আমাদের এখানে যারা মেন্টর তাদের, ঠিক আছে? একই সাথে আমি যারা কোর্সে ভর্তি হয়েছে অলরেডি তাদেরকে আমি অনুরোধ করব যে প্রতিটা ক্লাস একটু চেষ্টা করবো যে টাইম করে ওই সময় টাইমলি করা। কারণ কি আমাদের এই সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে, ওই 2 দিনের ওই বিকালের সময়টা তোমরা ফ্রি রাখবে, ফ্রি রেখে চেষ্টা করবো ওই ক্লাসটা ওই রিলেটেড যে কোশ্চেন গুলো, ওই কোশ্চেন গুলো অ্যান্সার তখনই যে মেন্টর থাকে তার কাছ থেকে নিয়ে নেওয়া, ঠিক আছে? কারণ কি আমরা অনেক সময় দেখি যে ওয়ার্ডে কোনো কোশ্চেন করতে আমরা ভুল, মানে কি কোশ্চেন করব, স্যার আবার কি বলে, অনেক সময় দেখেছি যে স্যার কোনো একটা কোশ্চেন করলে স্যাররা বলে যে এই জিনিসটাও পারো না, এই জিনিসটা তো, এবং একটা কোশ্চেন করলে উল্টা অন্য একটা কোশ্চেন করে ফেলে স্যার। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে ভয় নাই, এখানে কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া জন্য যিনি মেন্টর থাকে উনি সবসময় প্রস্তুত। তোমরা চেষ্টা করবে প্রতিটা ক্লাস লাইভে করে যে কোশ্চেনটা করা হচ্ছে তোমাদের কাছে ওই কোশ্চেন গুলোর অ্যান্সার ইনস্ট্যান্টলি যে মেন্টর থাকে তার কাছ থেকে নিয়ে নেওয়া, এবং ক্লাস করার পরে তোমরা রিটেনে যে গাইড আছে, তোমাদের রিটেন গাইড তো আর আমাদের এখানে পড়ানো সম্ভব না, তোমরা যে যে রিটেন গাইড ফলো করো ওই রিটেন গাইড থেকে টপিক গুলো একই সাথে দেখে ফেলবা। তাহলে কিন্তু তোমাদের এই 2 মাসের মধ্যে আমাদের যে কোর্স যে কয়দিন চলবে এই কয়দিনের মধ্যে তোমাদের সার্জারির মোটামুটি প্রিপারেশনটা আশা করি আমরা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর কি করতে হবে, অনেকেই কোশ্চেন করেছে কি লাগবে ক্লাস করার সময়, লাগবে হলো বেলিলাভ, এবং একজন নিজেই অ্যান্সার দিয়ে ফেলেছে যে হাইলাইটার, তারপরে মার্কার, বল পেন, এগুলো লাগবে কিনা। তাহলে এগুলো রাখবা, কারণ বই যখন দাগিয়ে পড়বা তখন দেখবা যে ইমপ্রেশনটা ভালো হবে। পরবর্তীতে তুমি যখন ক্লাসের পরে আবার এই বইটা নিয়ে বসবা যে আজকে ক্লাসে কি পড়ালো আমি একটু দেখি, তখন দেখবা যে ওই জিনিসগুলো কিন্তু তখন তোমার দাগানো থাকলে ওইটা রিভাইজ দেওয়ার সুবিধা হবে এবং খুঁজে পাওয়ার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই ক্লাসগুলো যারা ভর্তি হয়েছে তারা লাইভ করবা, লাইভের মাধ্যমেই তারা তোমাদের যেই কনফিউশন থাকে এগুলো ক্লিয়ার করে নিবা। এরপরে একই সাথে তোমরা রিটেনে বই নিয়ে রিটেনের রিলেটেড যে কোশ্চেন গুলো ওগুলো সলভ করবে, এবং আমাদের মাঝে মাঝে কিছু ক্লাস টেস্টের মতো হবে যে তোমরা যেই কোশ্চেন গুলো পড়ানো হয়েছিল ওইগুলো তোমাদের মনে আছে কিনা, ওইগুলোর জন্য কি ওই পরীক্ষাগুলো তোমরা অ্যাপিয়ার করার চেষ্টা করবে। আর সবার লাস্টে আমাদের একটা অফলাইন পরীক্ষা হবে, অফলাইন হলো একেবারে এমবিবিএস ফাইনাল প্রফ স্টাইলে, মানে বেলিলাভের উপরে রিটেন পরীক্ষা ওইখানে আশা করি তোমরা সবাই ওইটার মাধ্যমে তোমাদের একেবারে, আমাদের একটা পরীক্ষা হয় না একেবারে প্রফের আগে 2 মাস আগে, ওরকম একটা পরীক্ষা তোমাদের এখনই হয়ে যাবে, এবং সার্জারি প্রিপারেশন মোটামুটি একটা কনফিডেন্সের সাথে তোমরা বলতে পারবা যে না আমার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে। তাহলে সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে আমাদের সেশন শেষ করব। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাদেরকে তোমরা নক দিতে পারো, এখানে আমাদের কোঅর্ডিনেটর আছে ডাক্তার শাওন,
তারপর ডাক্তার নাজিম, তারপর একটু আগে তোমরা দেখেছো যে আমাদের একটা প্যানেল লিস্ট আছে, মেন্টর প্যানেল লিস্ট, মেন্টরের লিস্ট। ওইখানে যারা আছে তাদেরকে যে কোনো সময় তোমরা নক দিয়ে জিজ্ঞেস করতে পারো। বা আমাদের অফিসে একজন বলেছে যে অফিসে ফোন দিলে রেসপন্স করে না। আসলে মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন সময়ে অফিসে নাম্বারে বিভিন্ন জায়গা থেকে ফোন আসলে অনেক সময় বিজি থাকতে পারে। তাহলে এরকম হলে একটু পরে আবার একটু ট্রাই করবা, তাহলে কিন্তু তারা রেসপন্স করবে। ঠিক আছে? বা অনেক সময় নিজেরাই আবার কল ব্যাক করে, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই যে ফোন দিয়েছিলাম ফোন ব্যাক করে নাই বা ফোন রিসিভ করে নাই। ফোন হয়তো বা তখন বিজি ছিল, পরবর্তীতে ওনারা নিজেরাই ফোন ব্যাক করে মনে থাকলে। আর যদি মনে না থাকে তাহলে একটু তোমরা নিজেরাই আবার একটু কাইন্ডলি ফোন দিয়ে আবার এটা ইনশোর করবে। তাহলে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কষ্ট করে থাকার জন্য। এবং আশা করি আমাদের এই প্রোগ্রাম এটা শুধুমাত্র ফিফথ ইয়ার বা ফাইনাল প্রফের জন্য। এবং এই প্রোগ্রামে যারা প্রোগ্রামের মাধ্যমে তোমাদের আমরা হেল্প করতে পারবো। শাওন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়াকে অনেক। ভাইয়া অনেক সময় দিয়েছেন আমাদের। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা যারা সময় দিয়েছো আমাদের। আগামী 18 তারিখ থেকে ক্লাস, কখন ক্লাস শুরু হবে এবং বিস্তারিত সবকিছু দিব আমাদের ফাইনাল রুটিনটা আমাদের ফেসবুক গ্রুপে, এবং তোমাদের যে গ্রুপে সেই গ্রুপে, এবং যারা ভর্তি হয়েছে তাদের ফোন নাম্বারের মধ্যে পরবর্তী যা যা ইনফরমেশন আছে তোমরা পেয়ে যাবা। কালেক্ট করে ফেলো, কারণ আমাদের মেইন ম্যাটেরিয়ালই হলো বেইলি লাভ, সেটা ধরে ধরে আমরা পড়াবো। আর তোমাদের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। একটি জার্নি তোমাদের জন্য শুরু করেছে, আমাদের সাথেই থাকবে। হোপফুলি খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।